প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি কনসেল লিমিটেড আয়োজিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ডক্টর মরিয়মা মিতুমনি। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানটি স্পন্সর করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নলেজ পার্টনার হলো একুয়া ফ্রেশ লিকুইজেল অ্যান্ড ফ্লোগার্ড। দর্শক, জীবনের কোনো না কোনো পর্যায়ে দাঁতের রোগ যেমন দাঁতের ক্ষয়, শিনশিন করা, মাড়ি দিয়ে রক্ত পড়া, নানা ধরনের ক্ষত বা মুখের দুর্গন্ধ, আঁকাবাঁকা দাঁত, মুখ খুলতে কষ্ট হওয়া ইত্যাদি সমস্যায় ভোগেননি এমন মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। এসব সমস্যার সিংহভাগই প্রতিরোধ করা সম্ভব নিজেদের সঠিক জ্ঞানে সচেতন করার মধ্য দিয়ে। তাই তো আজকে আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে দাঁতের ব্যথা ও মাড়ির রোগ হলে করণীয়। আর এই বিষয়ে আমাদের সাথে সংযুক্ত করেছি আলোচনা করার জন্য অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসককে, যিনি দীর্ঘদিন ধরে দাঁত ও মাড়ির চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তিনি হলেন আমাদের সবার শ্রদ্ধেয় স্যার ডক্টর এমডি তৌফিকুর রহমান সাব্বির, BDS, MPS, MSc on course, University of Saints, Malaysia, Senior Lecturer and Dental Surgeon, Update Dental College and Hospital, ঢাকা। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ কনসেল লিমিটেডকে এরকম সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং সেই প্রোগ্রামে আমাকে গেস্ট হিসাবে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি তোমাকেও এত সুন্দর অ্যাঙ্করিং করার জন্য। অ্যাকচুয়ালি কেমন আছো? আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ড তো এমন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতর কাটাচ্ছে। আল্লাহ তাআলার কাছে অশেষ নিয়ামত যে এখনো সুস্থভাবে বেঁচে আছি এবং মানুষের সেবা দিয়ে যেতে পারছি এখনো। এটার জন্য আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার শুকরিয়া। স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো দাঁতের ব্যথা ও মাড়ির রোগ হলে করণীয়। আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিবেন। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তো হলো দাঁতের ব্যথা ও মাড়ির রোগ হলে করণীয়। শুরুতেই আমি আপনার কাছে জানতে চাবো, আমরা তো সবাই বলি যে আমার ব্যথা করছে বা ব্যথা হচ্ছে। এখন মেডিকেল সায়েন্সের আলোকে ব্যথা বা পেন জিনিসটা কি, একটু যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের বিষয়টা খুবই চমৎকার একটা বিষয়, যে দাঁতের ব্যথা ও মাড়ির রোগ হলে করণীয় কি। আসলে দাঁতের ব্যথা হয়নি এমন মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্টই হয়ে যাবে, যে কোনো না কোনো সময় তার কোনো না কোনো কারণে হয়তো তার দাঁতের ব্যথা হয়েছে। অ্যাকচুয়ালি যদি মেডিকেল টার্মে বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে হাইলি আনপ্লেজেন্ট ফিজিক্যাল সেন্সেশন কজড বাই এনি টাইপ অফ ইনজুরিজ অর ইলনেস, যেটাকে আমরা পেইন বলছি। অ্যাকচুয়ালি এই পেইনগুলো, বিশেষ করে ডেন্টাল পেইন, এই পেইনটা আমরা সাধারণত পেশেন্টের হিস্ট্রি থেকে নেওয়ার চেষ্টা করি, যে আসলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে কী ধরনের ব্যথা তার হচ্ছে, পেইনের টাইপটা কেমন এবং এটার ক্যারেক্টারিস্টিক্সটা কী। এই পেইনটা যখন হচ্ছে এটার ডিউরেশনটা কতটুকু, মানে যতক্ষণ আমার ব্যথাটা কি অল্প সময়ে আসছে, না ব্যথাটা যখন হচ্ছে সেটা অনেক সময় ধরে হচ্ছে, এবং এটার ফ্রিকোয়েন্সি কত, দিনে কতবার এই ব্যথাগুলো হচ্ছে, এবং এই যখন ব্যথাগুলো হচ্ছে সেই ব্যথাগুলো কোথায় কোথায় স্প্রেড করছে, এবং কোনো অ্যাগ্রিভেটিং কোনো ফ্যাক্টর অর রিলিভিং কোনো ফ্যাক্টর আছে কি না। এই জিনিসগুলো জানার মাধ্যমেই আসলে আমরা ডেন্টাল পেইনটাকে আসলে আমরা মানে ডায়াগনোস করে থাকি। তো পেইনের ক্ষেত্রে আসলে সাধারণত আমরা যে জিনিসটা দেখি, আমাদের কাছে যখন পেশেন্ট আসে তো তার একটাই কমপ্লেন থাকে যে আমার দাঁতে অনেক ব্যথা, সে অনেক ব্যথা অনেক কষ্ট নিয়েই আমাদের কাছে আসে। তো আমার কথাটার উদ্দেশ্য হচ্ছে যে আজকের টপিক্সের সাথে ব্যথার যে কথাটা আসছে, যে ব্যথাটা যখন একটা ওরাল ক্যাভিটিতে হচ্ছে, এটা পেশেন্ট সবসময় মনে করে থাকে যে ব্যথাটা সাধারণত দাঁত থেকেই হচ্ছে।
তো এটা সবসময় জরুরি না যে ব্যথাটা দাঁত থেকেই হবে, এটা ম্যান্ডেটরি না। অনেক সময় মাড়ির অনেক ধরনের রোগ থাকে, গামের অনেক ধরনের ইনফেকশন থাকে, যেই কারণে ব্যথাগুলো হয়। তো আমরা সাধারণত পেশেন্টের কমপ্লেইন, পেশেন্টের পেইনের হিস্ট্রি এগুলোর সাথে দেখে ক্লিনিক্যালি আমরা ডায়াগনোস করে তারপরে আমরা ডিটারমাইন করি যে আসলে ব্যথাগুলো টুথ রিলেটেড নাকি টুথ সারাউন্ডিং গাম এবং তার পেরিওডন্টাইটিস রিলেটেড। পেরিওডন্টাল লিগামেন্ট থেকেও অনেক ধরনের পেইন হতে পারে। তো এইগুলো পেইনগুলো আসলে সাধারণত আমরা এইভাবে ডায়াগনোস করি। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, মাড়ির রোগ নিয়ে কথা বলছিলেন, আপনার কাছে জানতে চাচ্ছি মাড়ির রোগ কোন কোন ধরনের হয় বা এর সাইন সিমটম কি থাকে? আচ্ছা, মাড়ির রোগের ক্ষেত্রে যে পেশেন্ট প্রথমেই বলবে যে আমার ব্যথা এরকম না। মাড়ি রোগের ক্ষেত্রে সাধারণত পেশেন্টের এক ধরনের কমপ্লেন থাকে, এটা মোস্ট কমন কমপ্লেন। সেটা হচ্ছে যে আমরা যখন ব্রাশ করি সকালবেলা উঠে, তখন আমার ব্রাশের সাথে ব্লিডিং হচ্ছে। এটা মোস্ট কমন একটা কজ, মোস্ট কমন একটা কেস যেটা আমরা পেয়ে থাকি সবসময়, যে পেশেন্ট আসলেই আমাদের কাছে কমপ্লেন করে যে আমরা যখন ব্রাশ করছি তখন সকালবেলা দেখা যাচ্ছে ব্রাশের সাথে ব্লিডিং হচ্ছে। তো এই ধরনের যে কমপ্লেনগুলো হয় গাম রিলেটেড, এগুলোকে আমরা সাধারণত জিঞ্জিভাইটিস বলে থাকি। এবং এই ব্লিডিংয়ের কারণে পেশেন্টের আরও একটা যে কমপ্লেন হয় সেটা হচ্ছে মুখে সাধারণত ব্যাড অর্ডার হতে পারে। সো এই ব্যাড অর্ডারগুলোকে আমরা মেডিকেল টার্মে হেলিটোসিস বলি। তো এই ক্ষেত্রে হেলিটোসিস যদি হয়ে থাকে তো সাধারণত দেখা যায় যে হেলিটোসিসের জন্য আমরা ফিজিওলজিক্যাল কিছু কজ আছে, প্যাথোলজিক্যাল কিছু কজ আছে। তো ফিজিওলজিক্যাল কজের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখি যে ল্যাক অফ স্যালাইভা সিক্রেশন যদি হয়ে থাকে কোনো পেশেন্টের ডিউরিং স্লিপিং টাইম, তাহলে সেই ক্ষেত্রে সকালে উঠে তার মুখ থেকে এক ধরনের ব্যাড অর্ডার হওয়ার সম্ভাবনা থাকে। যে সমস্ত পেশেন্টরা স্মোকিং করে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এক ধরনের ব্যাড অর্ডার হয়। এবং যারা অ্যালকোহল খায়, অ্যালকোহল নেয়, অথবা যারা ধরেন গার্লিক, অনিয়ন এই ধরনের জাতীয় খাবার যখন খায়, তখন আমাদের মুখের ভিতর এক ধরনের ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এই ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডের কারণে অনেক সময় দেখা যায় মুখে থেকে দুর্গন্ধ হয়। এবং অনেক সময় প্রেগনেন্সির সময় কিছু হরমোনাল চেঞ্জ হয়, সেই কারণেও মুখে ব্যাড অর্ডার হতে পারে। এগুলো হচ্ছে কিছু ফিজিওলজিক্যাল কজ। আর যদি কোনো প্যাথোলজিক্যাল কজ যেগুলো থাকে, সেগুলোর মধ্যে যেটা একটু আগে আমি বলছিলাম যে জিঞ্জিভাইটিস। অ্যাকচুয়ালি জিঞ্জিভাইটিস বলতে আমরা বাংলা একদম সহজ অর্থ যদি যেটা বলতে চাই, যে গামে যদি কোনো ধরনের, তাদের মাড়িতে যদি কোনো ধরনের সফট টিস্যুতে কোনো ধরনের ইনজুরি থাকে, কোনো ইনফেকশন থাকে, সেখান থেকে যে ব্লিডিং হচ্ছে বা যে প্রবলেমগুলো হচ্ছে, গাম ইনফেকশনটাকে আমরা জিঞ্জিভাইটিস বলতেছি। আর সারাউন্ডিং টুথের পাশে যে হার্ট বোনস আছে, সেই বোনসে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে পেরিওডন্টাইটিস বলতেছি। এরপরে যদি কোনো পোর ওরাল হাইজিন থেকে থাকে, কোনো পেশেন্টের মুখে ডেন্টাল প্ল্যাক, ডেন্টাল ক্যারিজ এই জাতীয় জিনিসগুলো যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও তার মুখ থেকে ব্যাড অর্ডার আসতে পারে। এছাড়াও কিছু আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যদি কোনো ডিসঅর্ডার থাকে, অথবা কোনো পেশেন্টের লিভারে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সেক্ষেত্রেও তার ব্যাড অর্ডার আসতে পারে। তো পেশেন্ট আমাদের কাছে ব্যথা কমপ্লেন নিয়ে আসলে আমরা এই জিনিসগুলো আগে দেখি যে তার কমপ্লেনটা টুথ রিলেটেড অর সারাউন্ডিং গাম অর পেরিওডন্টাল প্রবলেম কিনা। তো যদি গাম রিলেটেড বা পেরিওডন্টাল প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে স্কেলিং, পলিশিং, রুট প্ল্যানিং এই সমস্ত ট্রিটমেন্ট সাজেস্ট করি। কিছু ক্লোরেক্সেরিয়ান মাউথ ওয়াশ যেগুলো আছে বাজারে বিভিন্নভাবে পাওয়া যায়, এগুলো মাউথ ওয়াশ ইউজ করতে বলি আমরা। আর ব্রাশের ব্যাপারে যদি পেশেন্টের দেখা যায় যে অনেক সময় লং টার্ম ইউজ করছে ব্রাশ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্রাশগুলো পেশেন্টদেরকে চেঞ্জ করার জন্য সাজেশন দিয়ে থাকি। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, হেলিটোসিস নিয়ে কথা বলছিলেন, অলরেডি আমাদের কোশ্চেন আসা শুরু করেছে। আমরা দর্শকদের কোশ্চেন নিচ্ছি। শাহাদাত হোসেন বাবলু জানতে চেয়েছেন, মুখে গন্ধ অনেক, 2 বেলা ব্রাশ করা কোলগেট দিয়ে, আচ্ছা কোলগেট দিয়ে উনি ব্রাশ করেন, মাউথ ওয়াশ ব্যবহার করেও কাজ হচ্ছে না, এমন অবস্থায় কি করব? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আগেই এই পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। আপনার সর্বপ্রথম এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে একজন ভালো ডেন্টিস্টের কাছে আপনার প্রথমে যেতে হবে।
ডেন্টিস্ট বলার উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত ডক্টর শুধুমাত্র বিডিএস ডক্টর, আমরা বাংলাদেশে আমরা অনেকেই এই জিনিসগুলোর সাথে অবগত না, যে বিডিএস একটি আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটি থেকে একটি কথা আছে, সেটা হচ্ছে বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়। সো বিডিএস ডক্টর দেখে আপনি একজন ডক্টরের পরামর্শ নিন সর্বপ্রথম। সেই ডক্টর আপনার ডায়াগনোসিস করে বের করে দিবে যে আপনার মুখে কেন দুর্গন্ধ হচ্ছে। যদি আপনার গাম রিলেটেড কোনো ইনফেকশন থাকে, সেই কজগুলো সে আপনাকে বলে দিবে। আপনি যদি তার প্রয়োজন মনে হয়, যদি স্কেলিং পলিশিংয়ের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে সেই স্কেলিং পলিশিং করে আপনাকে বাকি যে ট্রিটমেন্টগুলো প্রয়োজন সেই ট্রিটমেন্টগুলো দিয়ে দেবে। আর যদি সিস্টেমেটিক কোনো কজের কারণে আপনার এই প্রবলেমগুলো হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে এই জিনিসগুলো ডায়াগনোসিস করে দেবে। একটা ভালো টুথপেস্ট এবং টুথব্রাশ যে আপনাকে আপনার ওরাল ক্যাভিটির যে ব্যাড অর্ডার দূর করে দিবে, ব্যাপারটা আসলে এরকম নয়। সেই ক্ষেত্রে একজন বিডিএস ডক্টরের শরণাপন্ন হন, আপনার এই সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। শাহাদাত হোসেন বাবলু, আশা করি আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। স্যার, হেলিটোসিস নিয়ে কথা বলছিলাম। তার পরবর্তীতে জানতে চাবো, কোনো পেশেন্ট যদি ডেন্টিস্টের শরণাপন্ন না হয়, তাহলে এই হেলিটোসিস থেকে কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে? সর্বপ্রথম যদি ডেন্টিস্টের কাছে তারা যদি শরণাপন্ন না হয়, তাহলে সেই ক্ষেত্রে যে প্রবলেমগুলো হবে, প্রথমে হচ্ছে গাম ডিজিজ, যেটা জিঞ্জিভাইটিস শুরু হয়ে গেছে মুখের ভিতরে। এই জিঞ্জিভাইটিস ডে বাই ডে ওরাল ক্যাভিটিতে পেরিওডন্টাইটিসে টার্ন নেবে। পেরিওডন্টাইটিসে যখন টার্ন নিবে, তখন দাঁতের যে বোনস আছে, যে বোনসের সাথে দাঁতগুলো অ্যাটাচমেন্ট থাকে, এই অ্যাটাচমেন্টগুলো অনেক লুজ হয়ে যাবে, দাঁতগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। একটা সময় গিয়ে দাঁতগুলো আস্তে আস্তে পড়েও যেতে পারে। আর যদি সেই ক্ষেত্রে সেই পেশেন্টের সিস্টেমিক কোনো ডিজিজ থাকে, সাপোজ ডায়াবেটিক বা হাইপারটেনশন, এই ধরনের পেশেন্টরা মোর ভার্নারেবল এই সমস্ত যদি ট্রিটমেন্ট তারা সময় মতো না করে। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, পরবর্তী কোশ্চেনে যাব, সেটা হলো যে মোস্ট কমন একটা কমপ্লেইন থাকে যে যে পানি খাচ্ছি দাঁত শিরশির করতেছে, ব্রাশ করছি দাঁত শিরশির করতেছে। এখন স্যার আপনার কাছে জানতে চাবো যে এই শিরশির বা সেন্সিটিভিটি কেন হয়? আচ্ছা, এটা একটা মোস্ট কমন কোশ্চেন। এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা হয় যে কোনো না কোনো সময় দাঁতের মধ্যে সেন্সিটিভিটি দেখা যায়। হয়তো সে কোনো ঠান্ডা কিছু খাচ্ছে, অথবা গরম কিছু খেলে হয়তো তার সেন্সিটিভিটি হচ্ছে, অথবা এমনি সময়েও হয়তো কোনো কারণে তার সেন্সিটিভিটি হতে পারে। তো সেন্সিটিভিটি আসলে কেন হয়, এটা আমাদের আগে সর্বপ্রথম জানতে হবে। সেন্সিটিভিটি হতে পারে কারণ মূল যে কজটা হচ্ছে, আমাদের দাঁতের উপরের যে লেয়ারটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে এনামেল। দাঁতের এনামেল যখন ক্ষয় হয়ে যায়, সেন্সিটিভিটি বলতে আমরা আসলে বুঝি শিরশির, বাংলা কথায় যেটা আমরা বলি যে দাঁত শিরশির করছে। তো দাঁতের শিরশির করার মূল কারণ হচ্ছে দাঁতে যখন একটা ক্ষত হয়, যখন এনামেলটা ক্ষয় হয়ে যায়, তখন সাধারণত ডেন্টিন যে থাকে দাঁতের একটা পার্টস, এই ডেন্টিনের ভিতরে যে ডেন্টিনাল টিউবুলস আছে, এই টিউবুলস দিয়ে সেন্সিটিভিটিটা ক্যারি হয়। তো যখন দাঁতের কোনো ধরনের ক্ষয় হয়, তখনই সাধারণত আমাদের দাঁতে শিরশির হতে পারে। এই ক্ষয়টা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্যারিয়াস লেশন, আর একটা হচ্ছে নন ক্যারিয়াস লেশন। যদি ক্যারিয়াস লেশন হয়, যে দাঁতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়েছে, দাঁতে ব্যাকটেরিয়ার কারণে দাঁতে একটা ক্যারিজ হয়েছে, সেই ক্যারিজটা এনামেল ক্রস করে ডেন্টিন পর্যন্ত চলে গেছে বা পাল পর্যন্ত ইনভলভ হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা ঠান্ডা গরম কিছু খেলে সেন্সিটিভিটিটা হতে পারে। আরেকটা হতে পারে নন ক্যারিয়াস লেশন। নন ক্যারিয়াস লেশনের ভিতর যে কমন জিনিসগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাব্রাশন, অ্যাট্রিশন, ইরোশন এবং অ্যাফ্রাকশন। তো ইরোশনটা সাধারণত গ্যাস্ট্রিকের যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে হতে পারে পেশেন্ট, কিন্তু অ্যাব্রাশন, অ্যাট্রিশন এবং অ্যাফ্রাকশন যে কেসগুলো, এগুলো আমাদের কিছু অসাবধানতা, আমাদের কিছু ভুল, যে কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। যেমন আমরা যদি প্রপার ওয়েতে ব্রাশিং না করতে পারি, ব্রাশিংয়ের অনেক টেকনিক আছে। যদি আমরা ঠিক মতো দুই বেলা সঠিক নিয়মে ব্রাশ না করি, তাহলে এই এলোমেলোভাবে ব্রাশ করার জন্য দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। এরপরে যদি প্রয়োজনের বেশি আমরা ব্রাশ করি, এমনও আছে মানুষ মনে করে যে প্রত্যেকবার খাওয়ার পরে যদি আমরা একবার করে ব্রাশ করি, তাহলে মানে আমাদের দাঁত ভালো থাকে। সো সে যদি দিনে ৪ বার ৫ বার খায়, ৪ বার ৫ বার ব্রাশ করে, অ্যাকচুয়ালি ৪ বার ৫ বার ব্রাশ করার কোনো প্রয়োজন নেই।
ব্রাশ করতে হবে দিনে ২ বার। একবার হচ্ছে রাতে ঘুমানোর আগে এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে। এটা হচ্ছে প্রপার ব্রাশিং টাইম এবং সর্বোচ্চ ২ মিনিট। এমন না যে ৫ মিনিট, ৬ মিনিট, ৭ মিনিট ধরে আমি ব্রাশ করছি। অনেকক্ষণ ধরে ব্রাশ করলাম দেখে আমার দাঁত পরিষ্কার হবে, আমার দাঁত ভালো থাকবে। অ্যাকচুয়ালি ব্যাপারটাও এরকম না। সঠিক নিয়মে ২ মিনিট সর্বোচ্চ ব্রাশ করলেই আপনার দাঁত সবসময় সুস্থ থাকবে। আরেকটা জিনিস আমরা যেটা ভুল করি, সেটা হচ্ছে অনেক জোরে ব্রাশ করি। অনেক জোরে ব্রাশ করি, যে কারণে দাঁতের এই সাইড থেকে ক্ষয়গুলো হয়ে যায়। তো যখন ক্ষয়গুলো হয়, তখন এই ক্ষয়গুলোর কারণে সেনসিটিভিটি দাঁতে ডেভেলপ করে। তো এই কারণে আমাদের ব্রাশিং টেকনিকগুলো আমাদের জানতে হবে। সঠিক নিয়মে আপনারা যদি একজন বিডিএস ডক্টরের শরণাপন্ন হন, তাহলে অবশ্যই সেই ডক্টরকে আপনার ওরাল ক্যাভিটির সবকিছু দেখার পরে তার থেকে টোটাল সম্পূর্ণভাবে আপনি জেনে নিবেন যে কিভাবে সঠিকভাবে আপনি ব্রাশ করবেন, দিনে কয়বার ব্রাশ করবেন, সে ডাক্তার আপনাকে ব্রাশিং টেকনিকটা অবশ্যই দেখিয়ে দিবে। আরেকটা জিনিস আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি ৩ থেকে ৪ মাস পর, পর আপনার যে টুথব্রাশটা আছে সেই ব্রাশটা আমরা চেঞ্জ করে ফেলতে হবে। সাধারণত ২ ধরনের ব্রাশ আমরা এখানে পাওয়া যায়। একটা হচ্ছে ম্যানুয়াল, আরেকটা হচ্ছে অটোমেটিক। তো অটোমেটিক যে ব্রাশগুলো আছে সাধারণত আমরা এগুলো সবাই কমনলি ইউজ করি না। এই ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ পেশেন্টের ক্ষেত্রে আমরা এই চার্জেবল যে ব্যাটারি চার্জেবল যে ব্রাশগুলো আছে সেগুলো ইউজ করতে বলি, বা আমরা যে আঁকাবাঁকা দাঁতের যখন ট্রিটমেন্ট করি অর্থোপেডিক ট্রিটমেন্ট, এই সময় আমরা এই ধরনের ব্রাশ ইউজ করতে পারি। এছাড়া আমরা চেষ্টা করব সফট ব্রিসেল যে ব্রাশগুলো আছে, বাংলাদেশে অনেক ধরনের ব্রাশ পাওয়া যায়। সফট ব্রিসেল যে ব্রাশগুলো আছে এই ব্রাশগুলো ব্যবহার করলে দাঁতের ক্ষয় তুলনামূলকভাবে কম হবে। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা সেনসিটিভিটি নিয়ে অনেক কথা শুনলাম, তারপরও সেনসিটিভিটি নিয়ে দর্শকদের কোশ্চেন এসেছে। স্যার অলরেডি অনেক কিছু বলে দিয়েছেন, তারপরও আমরা আমাদের দর্শকদের কোশ্চেন নিচ্ছি। ফেরদৌস হাসান ফিরোজ জানতে চেয়েছেন, দাঁতে শিরশির অনুভব হওয়া এটা থেকে পরিত্রাণের উপায় কি? অনেক সময় দেখা যায় যে গরম বা পানি, বিশেষ করে ঠান্ডা পানিতে বেশি সমস্যা হয়। এটার জন্য কি কি করণীয় বললে উপকৃত হতাম। স্যার অনেক কিছু বলে দিচ্ছেন, তারপরও কোশ্চেন আসছে, আপনি হ্যাঁ, থ্যাংক শর্ট ইউ করে আপনাকে বলে দিলে ভালো কোশ্চেন হতো। করার জন্য। আপনার যেটাই সর্বপ্রথম একটা কথাই আমি বারবার বলছি যে একজন বিডিএস ডক্টরের কাছে আপনাকে শরণাপন্ন হতে হবে। আপনার যাতে হতে পারে আপনি আগে এই জিনিসটা সর্বপ্রথম আগে দেখেন যে সেনসিটিভিটিটা স্পেসিফিক কোনো জায়গায় হচ্ছে নাকি টোটাল ওরাল ক্যাভিটিতে হচ্ছে। যদি স্পেসিফিক কোনো জায়গায় হয়, একটা বা দুটো দাঁত যেখানে আপনাকে বারবার ঠান্ডা গরম খেলে আপনার সেনসিটিভিটি অনুভূতি হয়, এই সমস্ত জায়গায় যদি সেম জায়গায় হয় তাহলে বুঝতে হবে স্পেসিফিক একটা বা দুইটা দাঁতে আপনার হয়তো কোনো ক্ষয় হয়ে গেছে। তো আপনি যদি একজন ডক্টরের শরণাপন্ন হন তাহলে সেক্ষেত্রে সে এই সমস্যাটা সমাধান করে আপনাকে ওই জায়গায় একটা ফিলিং করে দিলেই আশা করি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু যদি আপনি দেখেন এটা টোটাল টোটাল ওরাল ক্যাভিটি সেন্ট্রালাইজ হয়ে আছে, একবার ডান পাশে নিচে সেন্সিটিভিটি হচ্ছে, একবার বাম পাশে উপরে, একবার ডান পাশে নিচে, তো যদি এইরকম হয়ে থাকে তাহলে আমার যতটুকু মনে হয় যে আপনার জিঞ্জিভাইটিস ডেভেলপ করেছে অথবা পেরিওডন্টাইটিস ডেভেলপ করেছে। সেই ক্ষেত্রে আপনি স্কেলিং পলিশিং করে আপনি দেখতে পারেন, যদি দাঁতের কোনো সাইড থেকে কোনো ক্ষয় থাকে, কোনো অ্যাট্রিশন থাকে বা অ্যাফ্রাকশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষয়গুলো আপনার ডেন্টিস্ট আপনাকে ফিল আপ করে দিবে। অনেক ধরনের এখন ফিলিং ম্যাটেরিয়ালস আছে বাংলাদেশে, সব ধরনের ফিলিং ম্যাটেরিয়ালস এখন পাওয়া যায়। উন্নত বিশ্বে যে ধরনের ফিলিং ম্যাটেরিয়ালস ইউজ করা হয় বাংলাদেশে সেম কোম্পানির সেম ফিলিং ম্যাটেরিয়ালস আমরাও ব্যবহার করি। সো আপনি একদম মানে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, কিন্তু আপনাকে একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। কিন্তু এটা নিয়ে যদি আপনি বসে থাকেন, অপেক্ষা করেন, তাহলে এটার সেন্সিটিভিটিটা আস্তে আস্তে ব্যথায় টার্ন নেবে। আর যখন ব্যথায় টার্ন নেবে তখন ট্রিটমেন্ট প্রোটোকল এবং ট্রিটমেন্ট প্ল্যান সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। স্যার অসংখ্য ধন্যবাদ। তো স্যার আরেকটা কোশ্চেন নিচ্ছি। ফেরদৌস হাসান ফিরোজ জানতে চেয়েছেন, একই ধরনের পেস্ট যেমন মেডিপ্লাস পেপসোডেন্ট একটি পেস্ট ব্যবহার করে দেওয়াটাই ভালো নাকি বিভিন্ন সময় মানে উনি জানতে চেয়েছেন যে পেস্টের ব্র্যান্ড চেঞ্জ করে নেওয়াটা ভালো কিনা। আচ্ছা, পেস্টের ব্যাপারে যেটা আমি বলবো, আহ, আমি প্রথমেই দুইটা ধরনের, যেহেতু পেস্টের ব্যাপারে একটা কথা হয়েছে, আমি একটা মেসেজ দিতে চাই সবার জন্য। সেটা হচ্ছে, যেহেতু আমি
পেডিয়াট্রিক ডেন্টিস্টের মানুষ, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম বলে নিব যে সাধারণত ২ ধরনের পেস্ট হয়। একটা হচ্ছে বাচ্চাদের পেস্ট, একটা হচ্ছে বড়দের পেস্ট। তো বাচ্চাদের পেস্ট অবশ্যই বাচ্চাদের যতদিন পর্যন্ত মিক্সড ডেন্টিশন থাকে, এট লিস্ট ৮ থেকে ৯ বছর পর্যন্ত আমরা সাজেস্ট করব যে বাচ্চাদেরকে বাচ্চাদের পেস্টই ব্যবহার করানো। এতে তার যদি দাঁত ঠিকমতো পরিষ্কার নাও হয়, আপনি একটু সময় নিয়ে আপনি একটু মনোযোগ দিয়ে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আপনি তাকে ব্রাশ করা দেখায় দেন। আপনি তার সাথে থেকে তাকে ব্রাশ করান। কিন্তু কোনোভাবেই বড়দের টুথপেস্ট তাকে দিবেন না। এর প্রবলেমটা হচ্ছে বড়দের টুথপেস্টে সাধারণত ফ্লোরাইড দেওয়া থাকে। আর ছোটদের পেস্টে ফ্লোরাইড দেওয়া থাকে না। তো সাধারণত আপনাদের হয়তো কোশ্চেন আসতে পারে যে ফ্লোরাইড যদি ইউজ করে তাহলে তো দাঁতের জন্য ভালো। অবশ্যই ফ্লোরাইড দাঁতের জন্য ভালো। কিন্তু একটা বাচ্চা যখন ডেভেলপিং এজ থাকে তখন তার বডি ফ্লোরাইড সেটাকে সাপ্লাই করে। তার জন্য এক্সট্রা ফ্লোরাইডের কোনো প্রয়োজন হয় না। আপনি দেখে থাকবেন অনেক বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে যে সমস্ত বাচ্চার বয়স ৭ থেকে ৯ বছর, এটা একটা মোস্ট কমন কেস। ৭ থেকে ৯ বছর বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন সামনের উপরের মাড়ির এবং নিচের মাড়ির যে দাঁত, নতুন যে দাঁতগুলো উঠবে একদম সামনে ঠোঁটের এখানে যে নতুন দাঁতগুলো উঠবে, দেখবেন এই সমস্ত দাঁতের মধ্যে সাদা স্পট পাবেন, যেটা আমরা ফ্লোরাইডেশন হাইপার ফ্লোরাইড ইউজের কারণে এই ফ্লোরোসিসটা হচ্ছে। এইটা হচ্ছে ওই বাচ্চাটা এক্সট্রা ফ্লোরাইড কন্টেইনিং টুথপেস্ট ইউজ করার কারণে তার এই দাঁতে এই হোয়াইট স্পটগুলো হয়ে যাচ্ছে, এবং এটা তার নেইলেও হতে পারে। নট অনলি যে দাঁতেই হবে এরকম না। তো নেইলে হলে তো অ্যাস্থেটিক কোনো ইস্যু না, এটা কেউ দেখবে না। কিন্তু যদি এটা সামনের দাঁতে হয়, আপনি যখন হাসতে যাবেন তখনই দেখবেন যে সামনে একটা হোয়াইট কালারের, জাস্ট লাইক আগেকার যে স্টিক বাল্বগুলো হতো, একটা লাইটের মতন স্পট দেখা যায়। তো এই জিনিসগুলো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ছোটদের পেস্ট তাদেরকে ইউজ করতে হবে। এবার আসি আপনার প্রশ্নে। অবশ্যই ফ্লোরাইড কন্টেইনিং টুথপেস্ট ইউজ করাটাই ভালো। আমাদের যেহেতু দাঁতে সেনসিটিভিটি ডেভেলপ করে, আর সত্যি কথা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো বাইরের কান্ট্রির মতন না যে এভরি 6 মান্থ পর আমরা একজন ডেন্টিস্টের শরণাপন্ন হই, আমার রেগুলার রুটিন চেক আপ যেগুলো আছে এগুলো আমরা করি। এরকম আসলে করা হয় না। এটা আসলে বাংলাদেশে কেউ করে না। হয়তো সামান্য কিছু পার্সেন্ট মানুষ আছে তারা করে, এছাড়া কেউই করে না। আমাদের এখানে মোস্ট কমন হচ্ছে দাঁতে ব্যথা হলে তারপর তারা ডেন্টিস্টের কাছে যাবে। এমনও মানুষ আছে, আমরা সাধারণত ক্লিনিকে যে জিনিসগুলো পাই, দেখা যায় যে প্রত্যেকটা পেশেন্টই আমাদের কাছে যখন আসে, বেশিরভাগ পেশেন্ট হয়তো তারা প্রথমবার দাঁতে ব্যথা হয়েছে। বাংলাদেশে ফার্মেসিতে তো খুব ইজিলি ওষুধ পাওয়াটা অ্যাভেলেবেল, খুবই ইজিলি এই জিনিসগুলো পাওয়া যায়। বাইরের কান্ট্রিতে তো আপনি উইদাউট প্রেসক্রিপশন কোনোভাবেই ওষুধ পাবেন না। কিন্তু বাংলাদেশে মোস্ট কমন ওষুধ, আপনি যে কোনো ওষুধ চান, আপনি অ্যান্টিবায়োটিক চান, পেইন কিলার চান, এমনকি ঘুমের ওষুধও যদি চান অনেকগুলো, আপনাকে ফার্মেসি এগুলো প্রোভাইড করে দেবে। তো সাধারণত দাঁতের ব্যথা হলে, বিশেষ করে পেরিফেরিতে, মানুষরা সর্বপ্রথম ফার্মেসিতেই যায় যে আমার দাঁতে ব্যথা, সো কি ওষুধ খাওয়া যায়। তো দেখা যায় সেক্ষেত্রে ওইখানকার যে ফার্মেসিতে যে ছেলেরা থাকে যারা কাজ করে, তারাই ব্যথার ওষুধ প্রোভাইড করে দেয়। তারা ওই ব্যথার ওষুধ খায়, কিছুদিন ভালো থাকে, তারপর যখন আবার ব্যথা হয় তখন তারা আমাদের কাছে আসে। এতে মানে একটা মেসেজ আমরা সম্পূর্ণভাবে দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনি যতই কষ্টে থাকেন না কেন, আপনি যদি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসেও থাকেন, আপনি কোনো সময় এইভাবে একটা ফার্মেসি থেকে ওষুধ না কিনে একজন ডক্টরের শরণাপন্ন হন। আপনার যে কোনো ধরনের সমস্যা ডক্টরকে খুলে বলুন, সে প্রেসক্রাইব করলে তারপরে আপনি সেই ওষুধগুলো খান। কারণ একটা ওষুধের অনেক ধরনের সাইড এফেক্ট আছে। ওই ফার্মেসির ওই ছেলেটা কোনোভাবেই জানে না যে আপনার বডিতে কোনো ধরনের সিস্টেমিক কোনো অসুখ আছে কিনা, আপনি অন্য কোনো অসুখের সাথে জড়িত কিনা, আপনি এক্সট্রা কোনো মেডিসিন নেন কিনা, সেই মেডিসিনের সাথে ওই মেডিসিনের কোনো ইন্ডিকেশন আছে কিনা, কোনো সাইড ইফেক্টে আপনি ভুগবেন কিনা, এই জিনিসগুলো তো আমরা মানে কখনোই বুঝি না। যেমন আমি একটা মোস্ট কমন একটা কথা বলি, আমাদের বাংলাদেশে ব্যথা হলেই মানুষ, যে কোনো মানুষকে আপনি যেমন জ্বর হলেই সবাই বলবে যে নাপা খান, এটা সবাই জানে। এটার জন্য কখনোই জ্বর হলে কারো কাছে ডাক্তারের কাছে এখন আর যায় না। এখন করোনা কোভিডের কারণে বিভিন্ন কমপ্লিকেশনের কারণে মানুষ জ্বরকে ভয় পাচ্ছে, কিন্তু একটা সময় জ্বর হলেই মানুষ নাপা খান বা এরকম। তো আমাদের ডেন্টালের ক্ষেত্রেও এরকম একটা কমন কেস, ব্যথা হলেই ২-৩টা কোম্পানির ওষুধ আছে, রোল্যাক বা কিটো রোল্যাক গ্রুপ বা ইটোরিক স্টোরি, এগুলো সবাই জানে। তো একটা পেশেন্ট কিছুই জানে না, তার দাঁতের ব্যথা,
দোকানে গেছে, তাকে রোলার দিয়ে দিয়েছে। পেশেন্টটা হয়তো অ্যাজমার পেশেন্ট, তার শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। এই পেশেন্টটা যদি এই রোল্যাক জাতীয় গ্রুপের কোনো ওষুধ খায়, উইদিন আওয়ার তার অ্যাজমা অ্যাটাক চলে আসবে। তো এটার জন্য কিন্তু ওই ফার্মেসির ওই ছেলেটা দায়ী নয়, এইটার জন্য আপনি নিজে দায়ী। কারণ আপনি ওখানে গিয়েছেন, আপনার উচিত ছিল একজন ডক্টরের শরণাপন্ন হওয়ার। তো সেক্ষেত্রে যেটা কোশ্চেনে ছিলাম আমি, তো আপনি ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট একটাই ব্যবহার করতে পারেন, এরকম কোনো সমস্যা নেই। বা আপনি একবার একটা ইউজ করে পরে আরেকটা কোম্পানিরটাও ইউজ করতে পারেন, কিন্তু ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট ইউজ করাটাই ভালো। স্যার স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার জেসমিন আক্তার মুক্তা আপনার কাছে জানতে চেয়েছেন কি কি খাবার খাওয়া উচিত দাঁতের মাড়ি ঠিক রাখার জন্য। আচ্ছা, অ্যাকচুয়ালি দাঁতের মাড়ি এবং দাঁত এই দুটো সাথেই আমাদের, যেহেতু আমাদের যে কোনো কিছু খাবারের এন্ট্রি পয়েন্ট হচ্ছে মুখ, সো আমাদের খাবারের সাথে অবশ্যই গুড একটা রিলেশন আছে, যে আপনি দাঁতটাকে কিভাবে ভালো রাখবেন এবং কি ধরনের খাবার খেলে আপনার দাঁত এবং মাড়ি ভালো থাকবে। সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট ফুড, স্টিকি জাতীয় ফুড, এই জাতীয় ফুডগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই জাতীয় ফুডগুলো, যেমন জাঙ্ক ফুড যেগুলো আছে, আমরা নিজেরাও অনেক খাই, এটা এমন না যে আমরা বলছি যে খাই না, তা কিন্তু না, আমরাও খাই। কিন্তু এই জিনিসগুলো স্টিকি জাতীয় ফুড বা জাঙ্ক ফুড, যে ফাস্ট ফুডগুলো, এই এই তারপরে চকলেট বা মিষ্টি জাতীয় যে ফুডগুলো, এইগুলো আসলে দাঁতের জন্য এবং দাঁতের মাড়ির জন্য খুব একটা ভালো না। এগুলো থেকে দাঁতে ক্যাভিটি হয়, দাঁতে ক্যারিজ হবে, এখান থেকেই কমপ্লিকেশনগুলো শুরু হবে। তো চেষ্টা করবেন এই সমস্ত জাতীয় ফুড অ্যাভয়েড করার জন্য। হাই প্রোটিন ইনটেক করবেন, ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবেন, মিনারেলস খাবেন, সবচেয়ে ভালো ফ্রেশ ভেজিটেবল, যদি যে জিনিসগুলো আছে ফ্রেশ ভেজিটেবল খাবেন। এই জাতীয় খাবারগুলো, মিনারেলস, এই জাতীয় ফ্রুটসগুলো, ফ্রুটস খাবেন প্রচুর পরিমাণে। ফ্রুটসে কোনো ধরনের সমস্যা নেই, যে কোনো ধরনের ফ্রুটস আপনারা খেতে পারেন। এই জাতীয় খাবারগুলো খেলে ভিটামিন এ, ভিটামিন ডি, যে সম্বলিত ভিটামিন সি, এই জাতীয় সম্বলিত যে ফুডগুলো আছে, এই খাবারগুলো খেলে দাঁত এবং মাড়ি দুটোই ভালো থাকবে। এবং অবশ্যই শুধু এই জাতীয় খাবার খেলেই যে আপনার দাঁত ভালো থাকবে, নট লাইক দ্যাট। আপনাকে দাঁতের যত্নও নিতে হবে, ঠিকভাবে ২ বেলা ব্রাশ করতে হবে, তাহলেই আপনার দাঁত এবং মাড়ি দুটোই ভালো থাকবে। স্যার স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার বারবার স্কেলিং পলিশিং এর কথা চলেই আসছে। স্যার জান্নাত আক্তার নিপা আপনার কাছে জানতে চেয়েছেন কতদিন পর পর স্কেলিং করা প্রয়োজন। ধন্যবাদ নিপাকে। অ্যাকচুয়ালি আমরা সাধারণত বলি যে প্রত্যেক ৬ মাস পর পর একবার করে হলেও আপনার ডেন্টিস্টকে দেখান। অ্যাকচুয়ালি ৬ মাস পর পর দেখানোর উদ্দেশ্য যে তাকে স্কেলিং করার জন্য আমরা ইনভাইট করছি, এটা না। আসলে একটা দাঁতে দেখা যায় একটা ক্যাভিটি যখন আপনি যখন একবার একটা ডক্টরের কাছে স্কেলিং করার জন্য যাবেন, তখনই সর্বপ্রথম আপনি জানতে পারবেন যে আপনার দাঁতে আসলে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা, আপনার দাঁতে কোনো ক্যাভিটি আছে কিনা, কোনো ক্যারিজ আছে কিনা, এটা কিন্তু আপনি তখনই জানতে পারবেন। একজন ডেন্টিস্ট যখন আপনার স্কেলিংটা করে দিবে, তখনই কিন্তু সে আপনাকে বলে দিবে যে আপনার অন্য কোনো দাঁতে ক্যাভিটি বা ক্যারিজ এগুলো আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা আসলে সাধারণত বলে থাকি ৬ মাস পর পর স্কেলিং করার জন্য। তো ৬ মাস পর পর আপনি একজন যদি ডেন্টিস্ট দেখান, সেই ক্ষেত্রে যদি সে মনে করে আপনার এখন স্কেলিং করার প্রয়োজন আছে, তবেই সে আপনাকে ৬ মাস পরে স্কেলিং করে দেবে। তো ৬ মাস বলার উদ্দেশ্য হচ্ছে, ধরেন ৬ মাস আগে আপনি যখন আমাকে দেখিয়েছেন, আপনার কোনো দাঁতে ওই সময় কোনো ক্যাভিটি বা ক্যারিজ কিছু ছিল না। ৬ মাস পরে যখন আপনি আমার কাছে আসলেন যে একবার ওরাল ক্যাভিটি চেক আপ করার জন্য, সেই ক্ষেত্রে তখন আমরা দেখতে পাই যে অন্য কোনো দাঁতে ক্যাভিটি স্টার্ট হয়েছে কিনা। তো যদি কোনো দাঁতে ক্যারিজ নতুন করে শুরু হয়, কোনো ক্যাভিটি শুরু হয়, তাহলে আমরা আপনাকে সেই ক্ষেত্রে পরামর্শ দিব আর্লি স্টেজে এই ফিলিংগুলো যদি করে নেন আপনি। এটার ক্ষেত্রে আমি আপনাকে একটু ডিটেলস বলি। যদি ক্যারিজগুলো ইনফেক্টেড হয় শুধু এনামেল বা ডেন্টিন পর্যন্ত, যদি নার্ভ টাচ না হয়, যদি আপনার কোনো কমপ্লেইন না থাকে, ব্যথা না থাকে, তার মানে এতটুকু নিশ্চিত যে আপনার দাঁতে নার্ভ পর্যন্ত ইনফেকশনটা ক্যারি হয়নি, ইনভলভ হয়নি নার্ভটা। কারণ নার্ভ ইনভলভ হয়ে গেলে আপনার ব্যথা কমপ্লেন শুরু হতো। তো যেহেতু আপনি ব্যথার কমপ্লেন নিয়ে আসেননি, কিন্তু আমরা স্কেলিং করার সময় বা ৬ মাস পরে আপনি একবার রুটিন চেক আপ করার সময় আমরা দেখতে পেলাম যে আপনার একটা বা দুটো দাঁতে ছোট ক্যারিজ স্টার্ট হয়েছে।
তো আপনি চাইলে খুব অল্প সময়ে সিঙ্গেল ভিজিটে সেই স্কেলিং করার পরে ওই দাঁতগুলোকে ফিলিং করে নিতে পারেন। এখন আমি একটু আগেও বলেছি যে আমাদের বাংলাদেশে একদম সর্বোচ্চ উন্নত মানের বাইরে যে সমস্ত ফিলিং ম্যাটেরিয়ালস ইউজ করে, আমাদের দেশেও সেম একদম আপনার টুথ কালার। আগে একটা সময় ছিল অনেক আগে যে ব্ল্যাক কালারের ফিলিং করতো, যেগুলো আমরা অ্যামালগাম ফিলিং বলি। তো এখন অ্যামালগাম ফিলিং আমরা কোনো বিডিএস ডক্টররাই ইউজ করা হয় না, কারণ এখন জানা গেছে যে মার্কারি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। মার্কারি পারদ থাকে সেই অ্যামালগাম ফিলিং এর ভিতরে। তো এই কারণে এখন অনেক অ্যাডভান্স টেকনোলজিতে অনেক ভালো ভালো ফিলিং ম্যাটেরিয়ালস চলে আসছে। একদম আপনার টুথ যে কালার, দাঁতেরও অনেক ধরনের কালার হয়, শেড হয়। তো এইটা সাধারণত যখন আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, তখনই সে আপনাকে বলে দিতে পারবে যে আপনার টুথ কালারের কি শেড আছে। তো সেই শেড অনুযায়ী তখন আপনাকে একদম আপনার টুথ কালার ম্যাচিং করে একজন ডেন্টিস্ট আপনাকে ফিলিং করে দিতে পারে। এটা হচ্ছে ১ নাম্বার কথা। আরেকটা হচ্ছে, যদি আপনি ৬ মাস পর, পর না যান, তাহলে কি হবে? যে আমি তো ভালোই আছি, আমার ৬ মাস পর, পর ডেন্টিস্টের সাথে দেখা করার কি দরকার? ডেন্টিস্টরা হয়তো এমনিই আমাকে যেতে বলছে। একবার মানে ৬ মাস আগে তো করলাম, এখন তো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমি আমার প্রয়োজনে আপনাকে একবারের জন্যও ডাকিনি। আপনার প্রয়োজন, আপনাকে ভালো রাখার জন্যই আমি কিন্তু এখানে বসেছি এবং আপনাকে আসতে বলেছি। এমনটা দেখার জন্য যে আপনার দাঁতে কোনো ক্যাভিটি এক্সটেনশন হচ্ছে কিনা। এমন হতে পারে যে ৬ মাসে আপনি আসলেন না, আপনার নতুন একটা দাঁতে ক্যাভিটি হয়েছে। যে ক্যাভিটিটা ৯ মাস বা ১০ মাস বা ১১ মাস পরে আপনাকে ব্যথায় টার্ন নেওয়ার পরে আপনি তখন আমার কাছে আসলেন। তো যখন ব্যথায় টার্ন নিয়ে নিল, তো তখন আমরা দেখতে পারলাম যে আমরা ডায়াগনোসিস থেকে দেখতে পারলাম, ক্লিনিক্যালি দেখতে পারলাম, আপনার পেইন কমপ্লেইন শুনে বুঝতে পারলাম যে হয়তো এই ইনফেকশনটা দাঁতের ভিতরে যে নার্ভ থাকে, যেখান থেকে ব্লাড সার্কুলেশন চলে, সেই নার্ভ পর্যন্ত ইনফেক্টেড হয়ে গেছে। এই কারণে আপনার এই ব্যথাটার সৃষ্টি বা আপনার এই ব্যথাটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তখন আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ করে ফেলতে হবে। আগে ৩ মাস ৬ মাস পরে আগে আসলে যদি সেটাকে ফিলিং করে রাখা যেত, এখন হয়তো সেটাকে রুট ক্যানাল করতে হবে। তো রুট ক্যানাল সম্পর্কে হয়তো সবাই অনেক কিছুই জানেন। রুট ক্যানাল মানে খুব কমন একটা ট্রিটমেন্ট, সবার মুখেই শুনবেন ডেন্টাল ট্রিটমেন্টে রুট ক্যানাল করছি, ক্যাপ করছি, এই জাতীয় কথা শুনবেন। তো রুট ক্যানাল যখনই যাবেন, রুট ক্যানাল করতে গেলে আপনাকে বেশ কয়েকটা সেটিং দিতে হবে। প্লাস সময় বের করে আপনাকে আসতে হবে এবং ট্রিটমেন্টটাও এক্সপেন্সিভ। যেটা হয়তো আপনাকে ফিলিংয়ে যে খরচ হতো তার থেকে 5 to 10 টাইমস বেশি খরচ করে আপনাকে রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে। তো সেই ক্ষেত্রে ৬ মাস পর, পর একজন ডেন্টিস্টের সাথে উম দেখানোই ভালো। একজন ডেন্টিস্টের শরণাপন্ন হওয়াটাই ভালো। আর স্কেলিং এর ব্যাপারটা যেটা একটু আগে বললাম, যে ডক্টর যদি মনে করে ৬ মাস পরে আপনার স্কেলিংটা প্রয়োজন, তাহলে সে করবে। নাহলে সে আপনাকে শুধু রুটিন চেকআপ করে আপনাকে ছেড়ে দেবে। এমন না যে আপনি ৬ মাস পর গেলেন আর আপনাকে জোর করে আপনাকে স্কেলিং করে দেবে, এরকম না। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। সুমি রুকেয়া জানতে চেয়েছেন আপনার কাছে, উপরের মাড়ির সামনে দুই দাঁতের গ্যাপ কমিয়েছিলাম, এরপর থেকেই প্রায় সময় দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসে, এর থেকে পরিত্রাণের উপায় কি? আচ্ছা, উপরের মাড়ির সামনে ২ দাঁতের গ্যাপ কমিয়েছিলাম, এটা এখন আগে জানতে হবে যে আপনি কোন মাধ্যমে গ্যাপটা কমিয়েছেন। আমরা সাধারণত ২ দাঁতের মাঝখানে যে গ্যাপগুলো হয়, এগুলো আমরা মেডিকেল টার্মে ডায়াস্টেমা বলি। সো ডায়াস্টেমা ক্লোজিং এর জন্য অনেক ধরনের জিনিস আছে, অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। আপনি আসলে কোনভাবে করেছিলেন এটা আমরা জানতে পারলে খুব ভালো হতো। আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা সাধারণত ডায়াস্টেমা যদি গ্যাপ খুব একটা বেশি না হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাস্থেটিক ফিলিং করে এই গ্যাপটা কমিয়ে ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে ডায়াস্টেমা গ্যাপটা এত বড়, এত গ্যাপ, যেটা হয়তো ফিলিং করে আপনার যেহেতু সামনের দাঁতের ক্ষেত্রে যেহেতু অ্যাস্থেটিক ব্যাপারটা অনেক বড় একটা ইস্যু, তো সেই ক্ষেত্রে আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্ট করতে পারি। তো অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে আপনার সামনের দাঁতের গ্যাপগুলো আমরা ফিল আপ করে ফেলি। তো আপনি কোন ধরনের ট্রিটমেন্ট করেছেন এটা যদি জানতে পারতাম, তাহলে আরেকবার দেখালে ভালো, মানে আপনার ভালো মতো বলতে পারতেন অ্যান্সারটা। আর ব্লিডিং যে দাঁতের গ্যাপ কমিয়েছেন দেখেই যে ব্লিডিং হচ্ছে, আসলে এরকম না। ব্লিডিং যদি আরো অন্য জায়গা থেকে হয়ে থাকে, তাহলে আপনার জিঞ্জিভাইটিস হয়েছে আপনার মুখে,
আর যদি স্পেসিফিক একই জায়গা থেকে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ডেন্টিস্টের কাছে কাজ করেছেন তার শরণাপন্ন হবেন। সে ওখানে দেখে যদি কোনো জিঞ্জিভাইটিস বা পেরিওডোন্টাইটিস ডেভেলপ করে ওই দাঁতের আশেপাশে, তাহলে সেই ক্ষেত্রে সে সেটার সমাধান করে দেবে। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, সাদ্দাম হোসেন আপনার কাছে জানতে চেয়েছেন, আমার দাঁতে ব্যথা হয় না কিন্তু তাজা ব্লাড আসে। 4বার স্কেলিং করিয়েছি, কিছুদিন ভালো থাকে তারপর আবার শুরু হয়। অনেক ঔষধ খেয়েছি, মাউথওয়াশ ব্যবহার করেছি, এখন মেডিপ্লাস দিয়ে দাঁত ব্রাশ করি, তাও ব্লাড আসে। আমার এখন কি করণীয় বললে ভালো হয়। দাঁতের বিডিএস ডাক্তার দেখিয়েছি, অনেক পরীক্ষাও করিয়েছি, রিপোর্টও ভালো। আচ্ছা, আপনার দাঁত দিয়ে যেহেতু ব্লিডিং হচ্ছে, আপনি স্কেলিং করার পরে আপনি বলেছেন যে আপনি স্কেলিং করছেন কিন্তু ভালো আছেন। তো আপনার সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমি জানি না আপনার ডক্টর নিশ্চয়ই সেটা করিয়েছেন হয়তো। আপনার সেই ক্ষেত্রে এখন সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বড় এক্স-রে করতে হবে। দাঁতের জন্য বড় যে ধরনের এক্স-রে আছে সেটাকে ওপিজি বলে, হ্যাঁ? অর্থোপেন্টোমোগ্রাম। তো একটা বড় এক্স-রে করে আপনার যে জিনিসটা দেখতে হবে যে আপনার দাঁতের সারাউন্ডিং যে বোনস আছে, সেই বোনসে কোনো ধরনের ইনফ্লামেশন বা কোনো লেশন আছে কিনা, বা বোনস আপনার ক্ষয় হয়ে যাচ্ছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে মাড়ির ভিতর থেকে এরকম ব্লিডিং আসতে পারে। যদি দেখা যায় যে না, আপনার মাড়ি এবং দাঁত, বোনস সবকিছুই ভালো আছে, তারপরেও আপনার ব্লিডিং হচ্ছে, একটা স্পেসিফিক জায়গা থেকে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডক্টরের সাথে খুবই তাড়াতাড়ি ইমিডিয়েট শরণাপন্ন হন। কারণ আপনি লিখেছেন যে ফ্রেশ তাজা রক্ত যাচ্ছে। তো ফ্রেশ তাজা রক্ত যাওয়া, তো প্রতিদিন যদি এভাবে করে আপনার ব্লাড কমে যেতে থাকে তাহলে আপনার বডিতে হিমোগ্লোবিন আস্তে আস্তে কমে যাবে, ব্লাড লস হয়ে আপনি অ্যানেমিক পেশেন্ট হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি ডক্টরের শরণাপন্ন হন। যদি আপনার কোনো সিস্টেমিক ডিজিজের কারণে এই ব্লিডিং হয় তাহলে সেটাও তারা চেক আউট করে ফেলবে। আর না হলে একটা বড় এক্স-রে করে আপনি আপনার মাড়ি এবং বোনসের যে প্রবলেম আছে, এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা এটাকে আগে বের করেন। তাহলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, তাহমিমা বেগম জানতে চেয়েছেন, কিছুদিন পর পরই মাড়ি ফুলে যায়, ঘায়ের মতো হয়, আবার নিজে নিজে কিওর হয়, কি করতে পারে? আচ্ছা, মাড়ি ফুলে যায়, কিছুদিন পর পর মাড়ি ফুলে যায়, ঘাড় মতন হয়, তার মানে এটা কনফার্ম কেস অফ জিঞ্জিভাইটিস। আপনার গামগুলো যেহেতু সোয়েলিং হয়ে যাচ্ছে, এবং আপনি দেখবেন যে যখন সোয়েলিং হয়ে যায় সেখান থেকে ব্লিডিং হবে, এবং অনেক সময় সাদা পুজের মতনও বের হতে পারে। তো আপনি অতি সত্বর একজন বিডিএস ডক্টরের শরণাপন্ন হবেন। আপনার স্কেলিং করলে, পলিশিং করার পরে যদি সোয়েলিং কমে যায় তাহলে আশা করি আর আপনার ব্লিডিংটা আর হবে না। আপনার ব্লিডিংটা হচ্ছে যেহেতু আপনার দাঁতের প্রচুর পরিমাণে প্ল্যাক ক্যালকুলাস হয়ে গেছে, এই কারণেই আপনার মাড়ি ফুলে যাচ্ছে এবং ওখান থেকে ব্লিডিং হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আরিফ আরিফ জানতে চেয়েছেন, আমার ছেলের 9 বছর, ওর মাড়ির দাঁত পোকে খাইছে, দাঁতের মাড়ি ফুলে গেছে, ব্যথা হয়, কারণ করোনাও, মানে করণীয় উনি কি? জানতে করণীয় কি, উনি সলিউশন জানতে চেয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া প্রশ্ন করার জন্য। এখন যেহেতু আপনার ছেলের বয়স 9 বছর, মাড়ির দাঁত বলতে এখন যেটা বলছেন আপনি, এটা এখন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। 9 বছর বয়সের বাচ্চার ক্ষেত্রে মিক্সড ডেন্টিশন থাকে। মিক্সড ডেন্টিশন বলতে যেটা বোঝাই আমরা বাংলা ভাষায়, দুধ দাঁত থাকে এবং পার্মানেন্ট দাঁতও থাকে। এবং আমাদের সকলের জন্য আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সবাই একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট পার্মানেন্ট মোলারটা উঠে 6 বছর বয়সে, আমাদের মুখে যে 6 নম্বর দাঁত বলি আমরা, ফার্স্ট পার্মানেন্ট মোলার, এই দাঁতটা 6 বছর বয়সে একা একাই ওঠে। এই দাঁতের কোনো রিপ্লেস থাকে না যে একটা দাঁত পড়ে গিয়ে এই দাঁতটা উঠছে, আসলে এরকম না। আমাদের বাচ্চার মুখে দাঁত থাকে 20টা। সো 20টা দাঁত পড়ে গিয়ে আবার 20টা দাঁত ওঠে। আর 6 বছর বয়সে 4টা দাঁত উঠবে, 4টা 6 নম্বর দাঁত বলি আমরা, মাড়ির প্রথম মোলারটাকে আমরা, এইটা উঠবে 6 বছর বয়সে। 12 বছর বয়সে আরও 4টা উঠবে, আর 18 বছর বয়সে আরও 4টা, এই 12টা। এই 12টা আর 20টা পড়ে গিয়ে 20টা উঠবে, এই 12 আর 20, এই হলো টোটাল 32টা দাঁত একটা মানুষের।
অনেক সময় 4টা দাঁত অনেকের মিসিং থাকে, যেগুলো আমরা আমাদের টার্মে উইজডম টিথ বলি, সাধারণ ভাষায় যেটাকে আমরা আক্কেল দাঁত বলে থাকি। অনেকের ওঠে, অনেকের ওঠে না, বা অনেকের বাঁকা হয়ে ওঠে। তো এখন যেহেতু আপনি বলেছেন আপনার ছেলের বয়স 9, সো আপনার বাচ্চার মুখে আপনি এটা আগে ইনশিওর করেন যে যে ফার্স্ট পার্মানেন্ট মোলারটা উঠেছে 6 নম্বর, একদম লাস্ট যে দাঁতটা এখন আছে সেটা ইনফেক্টেড কিনা, বা তার সামনের ওইটাও অনেক বড় দাঁত যেটা আমরা বলি, সেকেন্ড মোলার, বাচ্চাদের ডেসিডুয়াস সেকেন্ড মোলার, ওইটাও অনেক বড় দাঁত। তো যদি ওই দাঁতটা হয়ে থাকে, এখন যেহেতু 9 বা 9.5 বছর বয়স আপনার বাচ্চার, 10 থেকে 10.5 বছর বয়সের মধ্যে ওই দাঁতটা পড়ে যাবে, পড়ে গিয়ে ওখানে একটা পার্মানেন্ট 5 নম্বর দাঁত মানে সেকেন্ড প্রিমোলার দাঁত উঠবে। আর যদি দেখেন যে আপনার বাচ্চার 6 নম্বর দাঁতটা, যে দাঁতটা নতুন উঠেছে 6 বছর বয়সে, সেই দাঁতটা যদি ইনফেক্টেড হয়ে যায়, সেই দাঁতটা যদি ক্যারিজ হয়ে থাকে, এবং সেই দাঁত থেকে যদি মানে গর্ত বা ক্যাভিটি যেটাই হয়ে থাকে, তাহলে এটা খুবই দুঃখনীয় ব্যাপার। কারণ ও মাত্র 2 বছর হলো বা 3 বছর হলো এই দাঁতটার মুখে উঠেছে। সো আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা আগে ডিটেক্ট করেন যে যে দাঁতটাতে আপনি বলছেন মাড়ির দাঁতে, সেটা দুধ দাঁত কিনা নাকি পার্মানেন্ট দাঁত। যদি দুধ দাঁত হয়, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু 1 থেকে 1.5 বছরের মধ্যে এই দাঁতটা পড়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে এই দাঁতের জন্য যে ট্রিটমেন্ট আছে, যদি কোনো ফিলিং করে এই দাঁতটাকে প্রিজার্ভ করে রেখে দেওয়া যায়, তাহলে সেই দাঁতটা আমরা ফিলিং করে প্রিজার্ভ করে রাখবো। যদি দেখি যে না, এই দাঁতটা নার্ভ ইনভলভ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাদেরও দাঁতের নার্ভের ট্রিটমেন্ট করা হয়। বড়দের ক্ষেত্রে যেগুলো আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট বলি, বাচ্চাদের ক্ষেত্রেও আমরা তাদের এই নার্ভের ট্রিটমেন্ট করে থাকি। সেটা কোনো ক্ষেত্রে পালপোটমি করে থাকি, কোনো সময় পালপেক্টমি করে থাকি। এটা আমাদের টার্মে বললাম। দাঁতের ভিতরে যে নার্ভ থাকে, 2 ধরনের নার্ভ থাকে, একটা উপরের যেটা থাকে, একটা নিচে থাকে, একটা করোনাল পাল্প, একটা রেডিকুলার পাল্প। যদি করোনাল পাল্প পর্যন্ত ইনভলভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পালপোটমি করব। যদি দেখি যে না, করোনাল এবং রেডিকুলার বোথ পাল্প এবং পাল্প চেম্বার পর্যন্ত ইনভলভ হয়ে গেছে ক্যারিজটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা পালপেক্টমি করে একটা পার্মানেন্ট ফিলিং করে 1 থেকে 1.5 বছর এই দাঁতটা আমরা প্রিজার্ভ করে রাখবো। যখন এই দাঁতটা পড়ে যাওয়ার সময় হবে, অটোমেটিক এই দাঁতটা পড়ে যাবে। কিন্তু একটা ভুল কোনো সময় করবেন না, সেটা হচ্ছে যে দাঁতে, এটা তো দুধ দাঁত, এটা তো কয়দিন পর পড়েই যাবে, এটা তো ফালাই দেই। তো এইটা যদি করেন, বয়সের আগে যদি কোনো কারণে পার্মানেন্ট দাঁত আসার আগেই যদি তার দুধ দাঁতটা ফালাই দেন, তাহলে সেই পার্মানেন্ট দাঁতটা আসতে তার ওই জায়গায় অনেক সময় লাগবে। কারণ আপনি যেখানে দাঁতটা ফালাই দিবেন, ওই জায়গার মাড়িটা অনেক মোটা হয়ে যাবে, ওখানকার যে লেয়ারটা আছে, লেয়ারটা অনেক মোটা হয়ে যাবে। ওই দাঁতটা ওই মোটা জায়গা দিয়ে আসতে পারবে না পার্মানেন্ট দাঁতটা, তখন দাঁতটা আঁকা বাঁকা হয়ে উঠবে। তো এটাও একটা অনেক বড় ইস্যু যে বাচ্চাদের দাঁত, বিশেষ করে ডেসিডুয়াস যেটা আমরা মিল্ক টিক বা দুধ দাঁত বলি, তো এই দাঁতগুলো অবশ্যই যেটা করতে হবে, সময়ের আগে কোনোভাবেই ফালানো যাবে না। প্রত্যেকটা দাঁতের ট্রিটমেন্ট আছে। যদি আমরা দেখে থাকি যে এই দাঁতটা আর 3 মাস পর পড়ে যাবে, তাহলে আমরা সেইভাবে করেই ট্রিটমেন্ট দিব, যাতে অ্যাটলিস্ট 3 মাস এই দাঁতটা আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, বাচ্চাটা যাতে কোনোভাবে কষ্ট না পায়। আবার যদি দেখি যে না, এটা আরো 1.5 বছর বা 2 বছর পরে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে সেই 1.5 বছর বা 2 বছরের পরের যে প্ল্যানটা আছে, আমরা সেই 1.5-2 বছর যাতে এই দাঁতটা প্রিজার্ভ হয়, সেই প্ল্যান করে আমরা আবার সেই দাঁতটা রেখে দিব। কিন্তু কোনোভাবেই আমরা সময়ের আগে বাচ্চাদের দাঁত ফালাবো না, এটা একদম আপনারা মাথায় নিয়ে নেন। যে বাচ্চাদের দাঁত যদি আপনি আগে ফালায় দেন, বয়সের আগে, সময়ের আগে, যে পার্মানেন্ট দাঁতটা উঠবে তার আগে যদি ফালায় দেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চার দাঁত আঁকা বাঁকা হবে। ভবিষ্যতে এই আঁকা বাঁকা দাঁতের জন্য কিন্তু আপনিই দায়ী। স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, শারমিন আক্তার পাখি জানতে চেয়েছেন, দাঁত ফিলিং করানোর পর সেটা নষ্ট হয়ে গেছে, সেই দাঁত দিয়ে খাবার খেতে কষ্ট হয়, এখন কি করণীয়? আচ্ছা, দাঁত ফিলিং করার পর সেটা নষ্ট হয়ে গেছে বলতে, নষ্ট বলতে আমি কি হতে পারে? নষ্ট বলতে হয়তো ফিলিংটা উঠে গিয়েছে, অথবা নষ্ট বলতে আপনার অর্ধেক ভেঙে হয়তো গিয়েছে। ফিলিংটা ভেঙে গেছে, ফিলিংটা ভেঙে গেছে। ওখানে আপনি যখন খাচ্ছেন, ওখানে আবার খাবারগুলো ওখানে আটকায় যাচ্ছে, ফুড ডেব্রিজ গুলো অ্যাকোমোডেশন হচ্ছে ওখানে। সেই কারণে আপনার ওখানে আবার নতুন করে খাবার যাচ্ছে এবং সেখান থেকে আপনার ব্যথা হচ্ছে, এই জন্য আপনি খেতে কষ্ট পাচ্ছেন। তো আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি ফিলিংটা পুরোটাই উঠে যায়, তাহলে সেক্ষেত্রে আবার ওই জায়গাটা ক্লিন করে আবার নতুন করে আপনাকে ফিলিং করতে হবে। আর যদি অর্ধেক ফিলিং থাকে, তাহলে সেই ক্ষেত্রে পুরাতন ফিলিংটাকে যদি প্রিজার্ভ করে নতুন করে করা যায় সেটা ভালো।
আর যদি ডক্টর মনে করে যে আপনার পুরাতন ফিলিংটাকে খুলে ফেলে আবার নতুন করে ফিলিং করা যাবে, সেটাও ভালো। আর সেই ক্ষেত্রে আপনি একটা এক্স-রে করে নিবেন দাঁতে। যদি আপনার ডেন্টিস্টের কাছে ওখানে এক্স-রে মেশিন থাকে, তাহলে সে নিজেই করে নিবে যে আপনার এই যে ব্যথাটা হচ্ছে। এমনও হতে পারে আপনি হয়তো দাঁতের যে ক্যাভিটিটা অনেক ডেপথ ছিল, অনেক বড় গর্ত ছিল, আপনাকে ফিলিং করে দিয়েছে হয়তো সে প্রিজার্ভ করার জন্য যে ঠিক আছে আপাতত হয়তো খুব একটা ব্যথা নেই, আমি একটা ফিলিং করে দিলাম, আপনি কিছুদিন কন্টিনিউ করেন, এরকমও হতে পারে। এখন হয়তো সেইটা নার্ভ পর্যন্ত ইনভলভ হয়ে গেছে, এই কারণে আপনার ব্যথা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি একটা এক্স-রে করে নিলে এটার সমাধান আরও সুষ্ঠুভাবে হয়ে যাবে। ডক্টরও কনফার্ম হয়ে যাবে যে আসলে আপনার যে ইনফেকশনটা আছে সেটা নার্ভ পর্যন্ত ইনভলভ হয়েছে কিনা। যদি নার্ভ পর্যন্ত ইনভলভ না হয়, যদি ডেন্টিন পর্যন্ত থাকে, যে পার্টগুলো আছে উপর থেকে যদি একটা দাঁতের চিন্তা করেন, তাহলে দাঁতের প্রথমে এনামেল, তারপর ডেন্টিন, তারপর পাল্প। তো যদি ইনফেকশনটা এনামেল ক্রস করে ডেন্টিন পর্যন্ত চলে গিয়ে থাকে, তাহলেও আমরা এখানে দেখা যায় যে আমরা একটা লেয়ার ক্যালসিয়াম হাইড্রক্সাইডের একটা লেয়ার দিয়ে আমরা একটা পার্মানেন্ট ফিলিং আপনাকে করে দিতে পারবো। এটা লং টার্মের জন্য আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যদি নার্ভ পর্যন্ত চলে গিয়ে থাকে আপনার এটা, তাহলে আপনার এই ফিলিংটা করে কোনোভাবেই আর লাভ হবে না। আপনি যতই ফিলিং করেন না কেন, ইনফেকশন যদি নার্ভ পর্যন্ত ইনভলভ হয়ে থাকে, তাহলে আপনি ফিলিং করলে আপনি যখন ওই পাশ দিয়ে খাবেন তখন ওইখানে ব্যথা হবে এবং ওই দাঁতটা সোয়েলিং হয়ে যাওয়ারও একটা পসিবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে যদি নার্ভ পর্যন্ত ইনভলভ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সুষ্ঠু সমাধান হচ্ছে দাঁতের রুট ক্যানেল করে দাঁতের ক্যাপ করে নেবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার তহিদুল ইসলাম জানতে চেয়েছেন, স্যার আমার বোনের বয়স 26, তার মাড়ির মাংস বৃদ্ধি পাইছে, সে প্রেগনেন্ট, কি করণীয়? আচ্ছা, এখন যে কোশ্চেনটা আপনি করেছেন খুব সুন্দর একটা কোশ্চেন। এটার সাথে প্রেগন্যান্সি রিলেটেড যে আমরা ডেন্টাল ট্রিটমেন্টগুলো করি সেইখানে সেটার সাথে একটার সাথে একটা জড়িত। ফার্স্টে যেটা হচ্ছে যে প্রেগন্যান্সি স্টেজে, যেহেতু আপনার বোন এখন প্রেগনেন্ট বলছেন, তো প্রেগন্যান্সি স্টেজে এটা একটা মোস্ট কমন যে মানুষের যে প্রেগনেন্ট মহিলা তার হরমোনাল কিছু চেঞ্জ হবেই বডিতে। তো এমনি সে ইমিউনি ডিপ্রেসিভ এখন, সো তার ইমিউন ক্ষমতা কম। আর মোস্ট কমন যে জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এই প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস যেটা হয়ে থাকে, এটাই আপনার বোনের হয়েছে। তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার বোনের এখন প্রেগনেন্সি পিরিয়ডে এটা এখন কোন স্টেজ চলছে। একটা প্রেগনেন্ট ওমেনের ৩টা ট্রাইমেস্টার থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। সো আমরা মেজর যে কাজগুলো থাকে, সো মেজর কাজগুলো আমরা সাধারণত ডেন্টাল যে মেজর কাজগুলো এগুলো আমরা প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাভয়েড করার চেষ্টা করি। যদি তাকে যে মানে ইমার্জেন্সি যেটা হয়েছে সেটা তার পেইনটা রিলিভ করে দিয়ে আমরা তাকে আফটার ডেলিভারি বাকি ট্রিটমেন্টগুলো করে থাকি। তো যদি আপনার বোনের এখন সেকেন্ড ট্রাইমেস্টার চলে, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে একদম পারফেক্ট টাইম। এই টাইমে আপনি একজন ডেন্টিস্টের কাছে গিয়ে তার সুপারফিশিয়ালি ভাবে স্কেলিং করে নিতে পারবেন যদি সেকেন্ড ট্রাইমেস্টার থাকে। আমি আবার বলছি, যদি সেকেন্ড ট্রাইমেস্টার থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে না করাই ভালো। এবং অবশ্যই এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি প্রেগনেন্ট থাকে তাহলে তার অন্যান্য যে কমপ্লিকেশনগুলো আছে সেটার সাথে রিলেটেড করে কোনো ধরনের এক্স-রে যদি হয়, কিছু প্রিকশন নিতে হবে। তো আপনি সবচেয়ে ভালো একজন ডক্টরের সাথে, বিডিএস ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং অবশ্যই কোন ট্রাইমেস্টার চলছে এটা তাকে অবগত করুন, তাহলে সেই অনুযায়ী একজন বিডিএস ডক্টর আপনার বোনের ট্রিটমেন্টটা করে দিতে পারবে। থ্যাংক ইউ স্যার। স্যার নাবিলা শাওলিন জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, স্কেলিং এর অন ইয়ারে উনি জানতে চেয়েছেন যে 1 বছরে কতবার স্কেলিং করা যায়? আচ্ছা, ওয়ালাইকুম সালাম আপু। আমি একটু আগে এটা বলছিলাম যে বছরে আসলে কতবার স্কেলিং করা যায়, এটা আমি একটু আগে বলছিলাম যে 6 মাস পর পর আমরা বলি যে একবার করে আপনার রুটিন চেক আপ করার জন্য। তো 6 মাসে অনেকের দেখা যায় যে এটা পার্সন টু পার্সন ভারি করে। কারো দেখা যায় 1-1.5 বছরেও প্লাক ক্যালকুলাস ঠিক মতো হয় না, প্লাক ক্যালকুলাস তার দাঁতে নতুন করে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা তখন তাকে স্কেলিং করব। কিন্তু যদি দেখি যে এভরি 6 মান্থ তার প্লাক ক্যালকুলাস হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে 6 মাস পর পর আমরা স্কেলিং করতে পারবো। কিন্তু 6 মাসের আগে না করাই ভালো।
সো সেই হিসেবে বছরে ২ বার। যদি আপনার খুব পরিমাণ প্লাক ক্যালকুলাস হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বছরে ২ বার আপনার স্কেলিং করতে পারব। ধন্যবাদ স্যার। স্যার, ডক্টর মনিরা খানম ম্যাডাম জানতে চেয়েছেন, হুইচ পেস্ট ইজ বেস্ট ফর চাইল্ড অ্যাট 4 years old? থ্যাংক ইউ মনিরা। মনিরা আমাদের খুব কাছের ও আমার কলিগ, প্লাস আমাদের প্রিন্সিপাল স্যারের ওসমান গনি স্যারের মেয়ে। তো আমার টিচার। ওর 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 বেবির বয়স মনে হয় ৪ বছর, এই জন্যই কোশ্চেনটা করছে। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে বলেছি একটু আগে যে বেবিদের ভ্যারাইটিস পেস্ট পাওয়া যায়। আসলে বাচ্চাদের পেস্টগুলো সাধারণত দেখা যায় যে ফ্লেভার অ্যাড করা থাকে, এবং এই পেস্টগুলো যদি ওরা খেয়েও ফেলে তাতে কোনো ধরনের প্রবলেম হয় না। তো সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম তোমাকে বলবো যে তুমি তোমার বাচ্চার চয়েসটা জানো যে ও কোন ফ্লেভারটা বেশি পছন্দ করে। বাজারে বিভিন্ন ফ্লেভারের এইভাবে টুথপেস্ট পাওয়া যাচ্ছে। স্ট্রবেরি ফ্লেভার পাওয়া যায়, ব্যানানা ফ্লেভার পাওয়া যায়, অ্যাপেল ফ্লেভার পাওয়া যায়, অরেঞ্জ ফ্লেভার পাওয়া যায়। তো এইগুলো তুমি ও যেটা পছন্দ করে যে ফ্লেভারটা, সেটাই তুমি ওকে দিতে পারো বা অল্টার করে করে দিতে পারো। আমরা সাধারণত, আমি পার্সোনালি যদি কোনো পেডিয়াট্রিক বাচ্চা আমার চেম্বারে আসে, আমি যখন কাজ করি পেডিয়াট্রিক পেশেন্টে, আমি সাধারণত কডোমো ব্র্যান্ডের টুথপেস্টটা ইউজ করতে বলি বাচ্চাদেরকে। বাংলাদেশেও আছে ব্র্যান্ড, তবে কডোমো ব্র্যান্ডের যে টুথপেস্টগুলো আমরা বাচ্চাদেরকে দিই, সেগুলো ভ্যারাইটিস ব্র্যান্ড ফ্লেভারে পাওয়া যায়। বাজারে যে কোনো সুপার শপেও তুমি পাবা। কডোমো তুমি ইউজ করতে পারো তোমার বাচ্চার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম আমাদের অনুষ্ঠানে কোশ্চেন করার জন্য। স্যার, জান্নাত আক্তার নিপা জানতে চেয়েছেন, স্যার আমার ছোট বোনের সামনে 2টা দাঁত তেঁতুল খেয়ে ক্ষয় করে ফেলেছে, এখন কি ক্ষয় করা দাঁত ঠিক করা যাবে? আচ্ছা, থ্যাংক ইউ রিম্পা। হ্যাঁ, সামনের যে দাঁতগুলো তোমার বোনের ক্ষয় হয়ে গেছে, এই দাঁতগুলো অবশ্যই ঠিক করা যাবে। এখানে একটু আগে আমি বলেছি, এখন খুব সুন্দর অ্যাস্থেটিক ফিলিং আছে। আমরা অ্যাস্থেটিক ফিলিংয়ের মাধ্যমে তোমার এই ছোট বোনের দাঁতগুলো ফিলিং করে একদম ন্যাচারাল দাঁতের মতন আমরা করে ফেলতে পারি। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, এখন স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, স্যার আমরা প্রায় শুনি যে মুখে আলসারেশন নিয়ে পেশেন্ট আসে, বা কোনো কিছু খাবার খেতে গেল তখন তার খুব জ্বালা পোড়া হচ্ছে। স্যার, এখন যদি স্যার আমাদেরকে আলসার নিয়ে কিছু বলেন। আচ্ছা, আলসারটা আমাদের ওরাল ক্যাভিটিতে যে মোস্ট কমন আলসারটা হয়, যেটা নিয়ে আসলে বেশিরভাগ মানুষই সবসময় খুব অরিড থাকে, সেটা হচ্ছে অ্যাপথাস আলসার। অলমোস্ট 25% পপুলেশনেই এই অ্যাপথাস আলসারে মুখোমুখি বা সম্মুখীন হয়ে থাকে। ওরাল ক্যাভিটিতে যে কোনো সময় দেখা যায়, হয়তো অ্যাঙ্গেল অফ দ্য লিপ, অথবা চিক, অথবা টাঙের 2 সাইডে, জিহ্বার 2 সাইডে দেখা যায় যে সাদা একটা পেইনফুল আলসার দেখা যায়। এটা মোস্ট কমন। তো এই আলসারটাকেই আমরা সাধারণত অ্যাপথাস আলসার বলি। তো এই আলসারটা বিভিন্ন কারণে হতে পারে। তো অ্যাকচুয়াল কজ স্টিল নাও আননোন। তারপরেও যে কিছু কজ আছে যেগুলো কারণে আমরা সাধারণত আমরা পেশেন্টের হিস্ট্রি নিয়ে আমরা জানতে পারি যে এই কারণগুলোতে হতে পারে। মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেস। কোনো মানুষ যদি, কোনো পেশেন্ট যদি খুব স্ট্রেসে থাকে, তাহলে এই ওরাল ক্যাভিটিতে অ্যাপথাস আলসার মোস্ট কমন একটা কজ, অ্যাপথাস আলসার হতে পারে। সেকেন্ড হচ্ছে, যদি তার কন্টিনিউয়াসলি কোনো শার্প, দাঁতের কোনো শার্প পয়েন্ট দিয়ে তার সবসময় যদি কোনো জায়গায় আঘাত লাগতে থাকে, তাহলে সেই জায়গায় অ্যাপথাস আলসার হওয়ার পসিবিলিটি আছে। এবং কোনো যদি হরমোনাল কোনো ডিস্টারবেন্স থাকে বডিতে, অথবা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাপথাস আলসার এই কমন কজগুলো হয়ে থাকে। এবং ওরাল ক্যাভিটিতে যদি প্লাক ক্যালকুলাস হয়ে থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় এই ধরনের অ্যাপথাস আলসার হয়ে থাকে। তো এই অ্যাপথাস আলসারের জন্য খুব একটা ওরিড হওয়ার কিছু নেই। সবচেয়ে প্রথমে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে রিঅ্যাসুরেন্সটা হচ্ছে সবচেয়ে জরুরি। এই সমস্ত ক্ষেত্রে আমরা পেশেন্টকে রিঅ্যাসুরেন্স করব। যদি আমরা দেখি তার স্কেলিং পলিশিং, ওরাল ক্যাভিটিতে স্কেলিং দরকার,
বা এরকম প্ল্যাক রিমুভ করা দরকার, তাহলে সেই কাজগুলো করে দিব। ক্লোরেক্সিডিন মাউথ ওয়াশ আছে, সেই মাউথ ওয়াশ ইউজ করে দিব। যদি পেইনফুল কন্ডিশনে থাকে, অ্যানালজেসিক কিছু লিকুইড আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। এবং যদি কোনো কন্টিনিউয়াস কোনো শার্প পয়েন্ট দিয়ে যদি দাঁতের দেখা যাচ্ছে যে এটা একটা মোস্ট কমন কজ, দেখা যাচ্ছে একটা পেশেন্টের একটা দাঁতের কোনো একটা অংশ ভেঙে গেছে, সে কোনো কমপ্লেন নেই সেই দাঁতটা নিয়ে, হয়তো ব্যথা নেই বা কোনো একটা দাঁতের একটা কাঁচ ভেঙে গেছে, কিন্তু সে যখন কথা বলে বা সে যখন খাওয়া দাওয়া করে, কন্টিনিউয়াসলি জিহ্বার একটা পাশে ওই দাঁতের একটা অংশ দিয়ে বারবার দেখা যায় ওই জায়গাটা ক্ষত হতে থাকে, এবং এই ক্ষত জায়গাটাই অ্যাপথাস আলসারে টার্ন নেয় পরবর্তীতে। তো সেই ক্ষেত্রে আমরা আমরা ওই স্পেসিফিক দাঁতের যে শার্প পয়েন্টটা আছে সেটাকে গ্রাইন্ডিং করে দিয়ে সেই জায়গাটা আমরা ক্লিন করে দিলেই তাহলে তার ওখান থেকে ওই পেইনটা রিমুভ হয়ে যাবে। এছাড়া আমাদের সাধারণ সবার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাপসল নামে একটা ওরাল পেস্ট পাওয়া যায়। তো এই অ্যাপসল আমরা দিনে দিনে 2 থেকে 3 বার যদি ইউজ করি, এবং অবশ্যই রাতেবেলায় ঘুমানোর আগে ওখানটা ক্ষত স্থানে যে আলসার যেখানে হয়েছে অ্যাপথাস আলসারটা সেখানে লাগিয়ে যদি আমরা শুয়ে পড়ি, তাহলে খুব তাড়াতাড়ি এই অ্যাপথাস আলসার রিমুভ হয়ে যায় মুখে থেকে। কিন্তু তারপরেও নিজে নিজে সবকিছু না করে একজন বিডিএস ডক্টরের শরণাপন্ন হওয়া, যেটা প্রথম থেকেই বলছি, শরণাপন্ন হয়ে আপনার অ্যাকচুয়াল কজটা আগে বের করতে হবে যে আমার আসলে কেন হচ্ছে। যদি আপনার ট্রমাটিক কোনো কজ থাকে, আপনি অ্যাপসল একটা কেন 10টাও যদি ইউজ করেন, আপনি কোনোভাবেই ভালো থাকবেন না। এই যে আমি বললাম যে অ্যাপসল আপনি ইউজ করলেই ভালো থাকবেন, আপনি চিন্তা করলেন যে আমি তো বলছি, তাহলে আপনি এরপর থেকে এরকম অ্যাপটাস আলসার হলেই আপনি দোকান থেকে অ্যাপসল কিনে নিয়ে এসে লাগাবেন। আসলে ব্যাপারটা এরকম না। আপনি যতই অ্যাপসল লাগান না কেন, যদি অ্যাকচুয়াল কজটা যদি ডিটেকশন না হয়, আপনার যেখান থেকে ট্রমাটা হচ্ছে বারবার, ওখানে যেখানে আপনার লেগে যেখানে অ্যাপথাসটা হচ্ছে, আপনি যদি সেটাই গ্রাইন্ডিং না করেন, সেইটাই যদি সমাধান না করেন, আপনি অ্যাপসল লাগালে এই সমাধান আপনি পাবেন না। সো যেটা বারবার একই কথাই বলছি, বিডিএস ডক্টরের শরণাপন্ন হন, তার প্রেসক্রাইব অনুযায়ী মেডিসিন নেন, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা কথা বলছিলাম টুথের আলসারেশন নিয়ে। এখন স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের টুথ এমার্জেন্সি কি কি ডেভেলপ হতে পারে। টুথ ইমার্জেন্সি বলতে আমরা সাধারণত ইমার্জেন্সি যে জিনিসগুলো ইয়ে করি, দেখা যায় যে টুথ ইমার্জেন্সি ফার্স্ট যে কমপ্লেনটা আসতে পারে সেটা হচ্ছে যে পেইন কমপ্লেন। একটা পেশেন্টের একটা দাঁতে ক্যাভিটি আছে, কিন্তু তার কোনো সময় এই দাঁত থেকে ব্যথা হয়নি, কোনো সময় ব্যথা হয়নি। তো হঠাৎ করে একদিন রাতে বা যে কোনো সময় তো তার ব্যথা হতে পারে। অ্যাকুট পালপাইটিস যদি ডেভেলপ করে, তাহলে হঠাৎ করে এই দাঁতে তার ব্যথা হতে পারে। এটা ওয়ান কাইন্ড অফ ইমার্জেন্সি। এবং আপনারা সবাই জানেন যে ডেন্টাল পেইনটা আসলে খুবই ভয়ঙ্কর ধরনের পেইন। যার আসলে একবার এই দাঁতের ব্যথা হয়েছে, তো সে সেটা বুঝতে পারে যে আসলে দাঁতের ব্যথাটা কি। তো সুইসাইডাল পেইন বলে এটাকে, মানুষ সুইসাইড পর্যন্ত করে ফেলে, এত ধরনের যন্ত্রণা হয়। তো অ্যাকচুয়ালি পেইন থেকে একটা ইমার্জেন্সি হতে পারে। এরপরে ইমার্জেন্সি বলতে যে কোনো ধরনের ট্রমা, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে যে কোনো ধরনের ফ্র্যাকচার হতে পারে। আপনি ধরেন, আমরা সাধারণত ক্লিনিক্যাল কাজে দেখা যায় যে এই কেসগুলো কমন পাই, বিশেষ করে যাদের সামনের দাঁত দুটো, অ্যান্টেরিয়র উপরের সামনের দাঁত দুটো একটু উঁচু, সাধারণত একটু দেখা যাচ্ছে নর্মাল অপারেশনের থেকে একটু উঁচু, যাদের এই দাঁতগুলো দেখা যায় যে তারা হয়তো কোনো কারণে পড়ে গিয়েছে, রিক্সা থেকে পড়ে গেছে, অথবা অন্য কোনো কারো কিছুর সাথে ধাক্কা লেগেছে, দেখা যাচ্ছে সামনের দাঁতে একটা ফ্র্যাকচার হয়ে যায়। এটা মোস্ট কমন। তো এটাও একটা ইমার্জেন্সি। তো আপনি সাথে সাথে এই ফ্র্যাকচার অংশটা যদি থাকে আপনার সাথে, আপনি এই ফ্র্যাকচার পার্টটার সাথেই নিয়ে একজন বিডিএস ডাক্তারের কাছে যান। সে ওই ফ্র্যাকচার পার্টটাই, যদি আপনার নার্ভ ইনভলভ না হয়ে থাকে, তাহলে সে আপনাকে সাথে সাথেই ওই ফ্র্যাকচার পার্টটা আবার আপনার দাঁতের সাথে লাগাই দিতে পারবে। আরেকটা মোস্ট ইমার্জেন্সি আমি বলি, এটা হচ্ছে এই করোনার ভিতরেই ইমার্জেন্সি। এই জন্য, যেহেতু ইমার্জেন্সি কোশ্চেন করছো, এই জন্য আমি তোমাকে ইমার্জেন্সিটাই বলতেছি। আমারই কলিগ, তোমাদের ম্যাডাম দিলরুবা আপু, হ্যাঁ, রুমা আপু। তো ওনার একজন রিলেটিভ, আমার মনে আছে, আমি শুক্রবার দিন ছিল, তো শুক্রবারে সাধারণত আমি চেম্বার করি না। তো শুক্রবারে তখন আমি একটা প্রোগ্রাম থেকে আসছি, তখন বাজে রাত মোস্ট প্রবলি 10:30 কি 11টা হবে। তো এই সময় হঠাৎ করে ওই দিলরুবা আপু আমাকে ফোন দেয়।
ফোন দিয়ে বলে যে তার এক রিলেটিভস, ওর বয়স হচ্ছে 14 কি 15 বছর বয়স। তো হঠাৎ করে সে সাইকেল চালাতে গিয়ে তার ক্যাম্পাসের ভিতরেই, তাদের বাসার নিচেই কম্পার্টমেন্টের ভিতরেই সাইকেল চালাতে গিয়ে সে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার সাথে সাথেই সামনের একটা অ্যান্টেরিয়র দাঁত পুরোটাই হাতে চলে আসে, মানে পুরোটাই পড়ে যায় একদম দাঁত থেকে, সকেট থেকে দাঁতটা, যেটা আমরা অ্যাভালস টুথ বলি, পুরো দাঁতটাই পড়ে যায়। তো সাথে সাথে সে, যেহেতু ডেন্টিস্ট, সে সাথে সাথে বলে দিয়েছে যে বাসায় যদি আমরা সাধারণত বলি যে নর্মাল স্যালাইন বা দুধ এই জাতীয় কোনো লিকুইড জিনিসের মধ্যে দাঁতটাকে সাথে সাথে প্রিজার্ভ করে রাখার জন্য, এবং যত তাড়াতাড়ি সম্ভব একজন ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য। তো যেহেতু সে দিলরুবাবু একজন ডেন্টিস্ট, সে সাথে সাথে বলছে, তো তারা সাথে সাথেই দাঁতটাকে প্রিজার্ভ করে ফেলছে, একটা এক গ্লাস দুধের ভিতরে দাঁতটাকে প্রিজার্ভ করে ফেলছে। এবং তারা সাথে সাথে বাসার কাছে একটা হসপিটাল ছিল ইমার্জেন্সি, সেখানে গেছে। ওখানে গিয়ে তারা দেখিয়েছে, ওরা বলছে যে না, এটা তো আমরা ম্যানেজ করতে পারবো না, এটা একজন ডেন্টিস্টের কাছে আপনার যেতে হবে। তো তারা শুধু পেইন কিলার প্রেসক্রাইব করে দিয়েছে, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দিয়েছে। তো রাত 11:30টার দিকে আপু আমাকে ফোন দিয়ে বলছে যে সাব্বির, এরকম একটা ইমার্জেন্সি, তো এখন বলো তো কোথায় পাঠাই, আজকে তো ফ্রাইডে, তো ফ্রাইডেতে তো কোনো চেম্বার ওপেন থাকে না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, আপনার যেহেতু রিলেটিভস, আপনি বলেন ওনাদেরকে আমার চেম্বারে আসতে, আমি যাচ্ছি। আমি ঠিক 11টায় আমি চেম্বারে যাই, একাই যাই। আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকেও ডিস্টার্ব করিনি, বা আমার যারা জুনিয়র ডক্টর আছে তাদেরকেও আমি আর ফোন দিইনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্লাস ফ্রাইডে। আমি নিজেই চলে যাই। যাওয়ার 10-15 মিনিটের মধ্যেই তারাও চলে আসে, তাদের ফুল ফ্যামিলি। মানে তারা খুব ওয়ারিড, স্বাভাবিক, মেয়ে মানুষ, ছোট মানুষ, ইনজুর হয়েছে, ফ্রেনাম একটু ছিঁড়ে গেছে, প্লাস লিপ ইনজুরি হয়েছে, দাঁতটাকে তারা নিয়ে আমার কাছে আসে। তো আমি সাথে সাথে যেটা করি সেটা হচ্ছে, আমি সাথে সাথেই দাঁতটাকে সকেটের বাইরেই ওখান থেকে নিয়ে, আমি দুধের ভিতর থেকে দাঁতটাকে নিয়ে বাইরেই আমি দাঁতটা রুট ক্যানেল করে ফেলি। রুট ক্যানেল করে আমি আবার দাঁতটাকে তার আগের জায়গায় বসাই দিই। আগের জায়গায় বসায় পাশের দাঁতের সাথে আমি স্প্রিন্টিং করে দিই। তো স্প্রিন্টিং করে দিয়ে আমি 3 দিন পরে একবার আসতে বলি, এরপরে 3 দিন পরেও আসে, 1 সপ্তাহ পরে একবার আসতে বলি, আসে। এরপরে 1 মাস পরে আমি যখন আবার আসতে বলি, তারপরে আমরা প্রত্যেকবারই আমরা এক্স রে করেছি, প্রত্যেকবারই এক্স রে করে আমাদের এক্স রে, তো আমরা আমাদের নিজস্ব চেম্বারে এক্স রে আরবিজি, যেটা একদম লেটেস্ট এক্স রে, যে রেডিও ভিজিওগ্রাফ, যে আরবিজি, আমরা আরবিজির মাধ্যমে এই এক্স রেগুলো করি। তো আমরা আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুলি দাঁতটা 1 মাস পরে যখন আমরা দেখেছি যে একদম পাশের ইনসিজারের মতন, পাশের দাঁতটার মতন একদম শক্ত হার্ড হয়ে গেছে, তারপরে আমরা ওই দাঁতটার স্প্রিন্টিংটা খুলে দিই, পাশের দাঁতের সাথে যে ওয়ারিং করে রেখেছিলাম এটা আমরা খুলে দিই। এরপরে 3 মাস পর এবং 6 মাস পরে আমরা 2টা ফলো আপ দিয়েছি, আমাদের কাছে যে ছবিগুলোও আছে। এখন একদমই নর্মাল, মানে সে, মানে নর্মাল লাইফ লিড করছে, একদম সুন্দর আছে, কিছুই হয়নি। তো যদি পরবর্তীতে এই দাঁতটা ডিসকালার হয়ে যায়, যেহেতু ট্রমা হয়েছে, তো যদি কোনো কারণে ডিসকালার হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমরা বলেছি যে একটা ক্যাপ করে নিয়ে নিই দাঁতে, আদারওয়াইজ কোনো কিছুর প্রয়োজন হবে না। তো এই ধরনের ইমার্জেন্সিগুলো আসলে সাধারণত আমাদেরকে, মানে ডেন্টালে এই ধরনের ইমার্জেন্সিগুলো খুব কমনলি আমাদেরকে ফেস করতে হয়। বিশেষ করে পেইন বা এই ধরনের অ্যাভালস কেস, অথবা এই অ্যান্টেরিয়র টুথ ফ্র্যাকচার যেগুলো, এগুলো মোস্ট কমন কেস। এগুলো তুমি প্রতি উইকেই 1-2টা কেস আমরা এরকম ইমার্জেন্সি কেস পেয়ে যাই, যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনের দাঁতে অর্ধেক ভেঙে গেছে, চলে আসছে। তো এইগুলো অ্যাকচুয়ালি মূলত ইমার্জেন্সি কেস ডেন্টালের। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, একটা পেশেন্ট যখন আপনাদের কাছে আসে এবং আপনারা যখন তার ট্রিটমেন্ট করেন, তো চেয়ার সাইডে দেখা যায় যে একজন পেশেন্টের অনেকক্ষণ হাঁ করে থাকতে হয়, বা পেশেন্ট ভয় পায় ট্রিটমেন্ট করতে। সেক্ষেত্রে স্যার আপনারা কি কি ধরনের প্রবলেম ফেস করেন, এবং পেশেন্টের কি কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, পেশেন্টের হচ্ছে, আমাদের কাছে যখন পেশেন্ট আসে, তো আমাদের কাছে 2 ধরনের পেশেন্ট আসে। একটা হচ্ছে বাচ্চা পেশেন্ট, একটা হচ্ছে বড় পেশেন্ট। তো বাচ্চাদের পেশেন্টের ম্যানেজমেন্ট আমি একটু পরে আসতেছি, আগে বড়দের পেশেন্টের কথা বলে নিই। তো দেখা যায় যে চেয়ার সাইডে আমাদের যে প্রবলেমগুলো হয়, তো অনেক সময় দেখা যায় যে আমাদের ডেন্টাল ট্রিটমেন্টগুলো যেগুলো, এগুলো একটু লং টাইম ধরে কাজ করতে হয়। সাপোজ কোনো দাঁতে যদি কোনো সার্জিক্যাল এক্সট্রাকশন হয়, বিশেষ করে থার্ড মোলার ইনফেকশন, যেটা আমরা আক্কেল দাঁত বলি, এই দাঁত যদি একদম মাড়ির নিচে থাকে, হাড্ডি বোনসের ভিতরে থাকে, তাহলে সেই দাঁতটা তুলতে অনেক কষ্ট হয় এবং অনেক সময়ের একটা ব্যাপার। তো দেখা যায় যে এই ক্ষেত্রে পেশেন্টগুলো অনেক সময় হা করে থাকতে তাদের কষ্ট হয়। অনেক পেশেন্টের
এটা সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, একটা পেশেন্ট যখন চেম্বারে আসে, তো একটা পেশেন্ট যখন চেম্বারে আসে তখন একজন ডক্টরের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে একটা পেশেন্টের প্রপার হিস্ট্রি নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি, আমি যেটা মনে করি। তাহলেই যে কোনো ধরনের ইমার্জেন্সি থেকে আমরা নিজেকে এবং পেশেন্টকে, সর্বপ্রথম পেশেন্টের প্রায়োরিটিটাই আমরা যাওয়ার চেষ্টা করি, পেশেন্টকে সেভ করে রাখতে পারি। তো আমরা যদি কোনো ধরনের পেশেন্ট পাই এরকম যে তার হয়তো টিএম জয়েন্টের প্রবলেম আছে, যারা হাঁ করলে এখানে এখানে কানের এখানে একটা জয়েন্ট থাকে, তো এই জয়েন্টে তাদের একটা শব্দ হয়, ক্লিকারিং সাউন্ড বলি আমরা, একটা শব্দ হয়। তো এই ধরনের পেশেন্ট যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সেই পেশেন্টের কাজ করার সময় তার একটু পরপর তার মুখটাকে বন্ধ করতে বলি, যাতে কোনোভাবেই এই জটা লক না হয়ে যায়। তো এই জ লক একটা মোস্ট কমন মানে কেস কাজ করার সময়, যাদের এই টিএম জয়েন্ট প্রবলেম আগে ছিল, বা আপনি বা আমরা যখন যদি হিস্ট্রিতে এই জিনিসগুলো না নিয়ে থাকি তাহলে এই প্রবলেমগুলো ফেস হতে পারে। অথবা অনেকক্ষণ ধরে যদি কাজ করার ক্ষেত্রে তার এখানে টিএম জয়েন্ট ডিসলোকেশন হয়ে যেতে পারে, অথবা ট্রিসমাস যেটা আমরা বলি সেটা হতে পারে। তো এই ক্ষেত্রে সাধারণত এই ধরনের যদি ইমার্জেন্সি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে আগে যদি আমাদের হিস্ট্রিতে থাকে তাহলে আমরা সেরকম গ্যাপ দিয়ে দিয়ে আমরা পেশেন্টের কাজগুলো করব। আর যদি এছাড়াও অনেক ধরনের ইমার্জেন্সি, ডেন্টাল ইমার্জেন্সি থেকে অনেক ধরনের ইমার্জেন্সি হয়, যেমন পেশেন্ট শকে চলে যেতে পারে, ফেইন্ট হয়ে যেতে পারে, যেটা আনকনসিয়াস বলি আমরা, বাংলা ভাষায় অজ্ঞান হয়ে যায়, পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। তো এইরকম একটা জিনিস হতে পারে। আবার হতে পারে ধরো কার্ডিয়াক প্রবলেম যদি থাকে, কার্ডিয়াক প্রবলেম যদি কোনো পেশেন্টের থাকে তাহলে সেই ক্ষেত্রে তার কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, এমআই হতে পারে, যেটা আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি, এই ধরনের মানে ইয়ে হতে পারে। তো এই ক্ষেত্রে যদি কার্ডিয়াক কোনো ধরনের কোনো প্রবলেম হয়, যদি নর্মাল ফেইন্ট হয়, নর্মাল ফেইন্ট হলে আমরা নর্মালভাবে অজ্ঞান হলে আমরা সাধারণত যেগুলো চেয়ার সাইড ম্যানেজমেন্ট আছে আমাদের, যেহেতু একটা ডেন্টাল চেম্বারে ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য অক্সিজেন বা অন্য কিছু, অজ্ঞান আসলে সাধারণত কেন হয়, একটা মানুষের ব্রেনে যখন ঠিকমতো অক্সিজেন লেভেল ঠিকমতো পৌঁছতে পারে না তখনই তার দেখা যায় সে ফেইন্ট হয়ে যাচ্ছে। তো একটা ডেন্টাল চেম্বারে সাধারণত আমাদের এখানে বাংলাদেশে এই অক্সিজেন বা এই ধরনের ব্যবস্থা থাকে না। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হবে, এরকম যদি কোনো ধরনের ইমার্জেন্সি হতে হয়, সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমার কাছে যেটা মনে হয় বা আমরা যেটা করি সেটা হচ্ছে নিজেকে আগে স্থির থাকতে হবে। আমি যদি নিজেই পাজেল হয়ে যাই যে আমার পেশেন্ট একটা ইমার্জেন্সিতে চলে গেছে, আমি যদি পাজেল হয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স থাকে সেও পাজেল হয়ে যাবে। সো নিজেকে খুব কুল থাকতে হবে সেই সময়, এবং খুব কোঅপারেটিভলি ওই পেশেন্টের গার্ডিয়ানের সাথে কথা বলতে হবে, অ্যাটেন্ডেন্সের সাথে কথা বলতে হবে, যে ম্যানেজমেন্টগুলো আমরা ডেন্টাল চেয়ারের সাথে আমরা দিতে পারবো সেগুলো দিয়ে ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করতে হবে। এরকম ক্ষেত্রে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হতে হবে। যদি তার আমরা দেখি যে তার পালস আছে, আমরা সিপিআর দিতে পারি, কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন যেটা আছে সেটা আমরা চেয়ার সাইডে দিতে পারি, তাকে শোয়ায় দিয়ে তার পাটা একটু উপরের দিকে হার্ট লেভেল থেকে একটু উপরে তুলে দিলেই তার বডিতে ব্রেনে সার্কুলেশন বেড়ে যাবে, অক্সিজেন লেভেল তার অটোমেটিক বেড়ে যাবে, আমরা সিপিআর করতে পারি তখন। আর যদি আমরা কোনোভাবেই ম্যানেজ না করতে পারি তাহলে ওই সময়টা ওখানে নষ্ট না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আশেপাশে যে কোনো হসপিটালে তাকে অ্যাডমিশন করা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা একজন ডক্টর, আপনি যদি একজন বিডিএস ডক্টরের কাছে যান তাহলে আপনার এই ধরনের ইমার্জেন্সি, চেয়ার সাইড ইমার্জেন্সি হওয়ার পসিবিলিটি ইনশাল্লাহ অনেক কম। কারণ একজন বিডিএস ডক্টর অবশ্যই আপনার ফুল হিস্ট্রি নিয়েই আপনার ডেন্টাল চেক আপ বা ডেন্টাল ট্রিটমেন্টে যাবে। অনেক পেশেন্ট আছে যারা কার্ডিয়াক পেশেন্ট, যারা হার্টের বাইপাস সার্জারি করা আছে, অথবা এনজিওপ্লাস্টি, যারা হার্টের রিং করানো আছে, এই ধরনের অনেক পেশেন্ট আছে। তো আপনি যদি একজন বিডিএস ডক্টরের কাছে না গিয়ে একজন কোয়াক বা একটা সাধারণ ডেন্টিস্টের কাছে যান, যারা যেখানে সেখানে চেম্বার করে, একজন কোয়াকের কাছে যান, সে তো এই কমপ্লিকেশন হতে পারে এই সম্পর্কে তো তার ধারণা নাই। সে তো শুধু পাশের চেয়ার থেকে কাজ দেখে দেখে, তার স্যারের চেয়ার থেকে কাজ দেখে 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 আজকে সে ডাক্তার হয়েছে। তো এই ধরনের ইমার্জেন্সি যে কি কত ধরনের প্রবলেম হতে পারে একজন কার্ডিয়াক পেশেন্টের, সে ইকোস্প্রিন জাতীয়, অ্যাসপ্রিন জাতীয় ওষুধ খায়, রক্ত পাতলা করার যে ওষুধগুলো খায়। তো এগুলো একজন কোয়াক বা অন্য কারো কাছে গেলে আপনি এটার কোনো সমাধান পাবেন না। আপনি দাঁতের ব্যথা নিয়ে গেছেন, সে বলবে আপনি দাঁত ফালাই দিলেই আপনার সমাধান হয়ে যাবে, আপনি ওখানেই দাঁত ফালাই দিবেন। কিন্তু আপনি যে ইকোস্প্রিন খান, এটার জন্য যে আপনার রক্তটা পাতলা হয়ে থাকে, আপনার যে হিউজ পরিমাণ ব্লিডিং হওয়ার পসিবিলিটি আছে, আপনার যে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পসিবিলিটি আছে, আপনি ফেইন্ট হয়ে যেতে পারেন, এই ধারণাগুলো ওখানে আপনি পাবেন না। তো এই কারণে একজন বিডিএস ডক্টরের কাছে গেলে
সে প্রপার আপনার হিস্ট্রি নিয়ে একজন কার্ডিওলজিস্টের সাথে সেটা কনসাল্ট করে আপনার ইকোস্প্রিন যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কার্ডিওলজিস্টের থেকে কনসার্ন নিয়ে এসে তারপরে সেটা স্টপ করে সে তারপর সেই কাজগুলো করবে। তো এই ধরনের কাজ করলে তখন দেখা যায় যে আহ, উম, এই ধরনের ইমার্জেন্সিগুলো কম অ্যারাইজ হয় সাধারণত। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এখন যেহেতু কোভিড এর সিচুয়েশন চলছে, আমরা সবাই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপর একটা বিষয় খুব জোরালো ভাবে উঠে আসছে, সেটা হলো যে ওরাল ক্যাভিটি ট্রিটমেন্টের গুরুত্বটা অনেক বেড়ে গিয়েছে। তো স্যার, আমি আপনার কাছে জানতে চাবো যে করোনাকালীন সময়ে চেম্বারে কি কি প্রিকশন মেনটেন করে আপনারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন? আচ্ছা, আসলে এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আহ, আমরা এখন কোভিড-19 পর থেকে মানে করোনা ভাইরাস আসার পর থেকে প্রিকশনটা একটু বেশিই নেওয়া হচ্ছে এবং সব জায়গায় এই প্রিকশনটা আগে থেকেই না মানে বেশি নেওয়া হচ্ছে এখন আগের থেকে। আমরা অ্যাকচুয়ালি ডেন্টিস্টরা কিন্তু অলওয়েজ ক্রস ইনফেকশনের জন্য সবচেয়ে বেশি ভালনারেবল। এটা তুমিও খুব ভালো করেই জানো। আমরা ইনফেক্টেড হওয়ার চান্স সবসময় বেশি। এটা আজকে কোভিড-19 আসছে দেখে যে আমরা শুধু করোনা ভাইরাসে যে এফেক্টেড হচ্ছি এরকম না। আমাদের ইনস্ট্রুমেন্ট, আমরা ওরাল ক্যাভিটিতে কাজ করি। আমাদের ওখান থেকে স্যালাইভা আমাদের শরীরে আসতে পারে, আমাদের মুখে আসতে পারে। তো আমাদের চোখে যেতে পারে স্যালাইভা। তো হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, এইডস এই ধরনের অসুখের সাথে কিন্তু ডেন্টিস্টরা প্রথম থেকেই যুদ্ধ করে আসতেছে। এমন না যে আমরা কোভিড-19 জন্য এখন প্রিকশন নিচ্ছি, তা না। আমরা কিন্তু অলওয়েজ ভালনারেবল এই ধরনের ইনফেকশাস ডিজিজের সাথে। এখন আমরা যেহেতু কোভিড ওরাল ক্যাভিটি স্যালাইভার মাধ্যমেই ছড়াচ্ছে, এখন পর্যন্ত আমরা এটাই জানি যে ওরাল ক্যাভিটি থেকেই এই জিনিসটা আসতেছে। আমরা কথা বলার মাধ্যমে বা স্যালাইভা আরেকজনের মাধ্যমে যখন যাচ্ছে তখন এই জিনিসটা হচ্ছে। তো আমরা আসলে ডেন্টিস্টরা তো সবাই ফ্রন্টলাইনার যারা আছে তাদেরকে সত্যি হ্যাটস অফ। এরকম একটা সিচুয়েশনে এরকম একটা নতুন একটা ভাইরাসের সাথে সবাই যুদ্ধ করে আল্লাহর অশেষ রহমতে সবাই আমরা এখন পর্যন্ত সুস্থ আছি। যারা আমরা কাজ করে যাচ্ছি সবাই আমাদের সমস্ত ডক্টর প্রফেশন যে ডিপার্টমেন্টেই থাকুক না কেন, সবাই সবার দিক থেকে সবাই রিস্ক জোনের মধ্যেই আছে, সবাই কাজ করছে, সবাই রিস্ক জোনেই আছে। এখন আমরা যেটা হয়েছে, আমরা ডেন্টিস্টদের জন্য যেটা মানে আমার কাছে যেটা মনে হয়, আমি পেশেন্টদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশে সব জায়গায় এখন একটাই কথা, সেটা হচ্ছে মাস্ক পরুন। কিন্তু আমরাই একমাত্র যখন পেশেন্ট চেয়ারে আসে তখন বলি যে মাস্কটা খুলুন। তো আমরা সবচেয়ে বেশি ভালনারেবল এখানে যে আমাদের এই ক্রস ইনফেকশনটা হতে পারে। তো সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সেভ করবে ইনশাল্লাহ। মানে আল্লাহ তালা যদি সেভ করে তাহলে তো কোনোভাবেই সম্ভব না অসুখ আমাদেরকে এসে ধরতে পারবে না। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। এবং এই জিনিসটার উপরেই ডিপেন্ড করে, আল্লাহর উপর ভরসা করেই কিন্তু ফ্রম দ্য ফার্স্ট ডে সেই কোভিডের প্রথম থেকেই কিন্তু আমরা এখনও ট্রিটমেন্ট করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে মানুষজনকে এখনও সেবা দিতে পারছি এবং নিজে সুস্থ আছি। এটা আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত এবং অশেষ মেহেরবানি। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা যখন একটা পেশেন্ট এখন আমরা পেশেন্টকেও সবসময় দোষ দিব না। যে পেশেন্ট অনেক সময় দেখা যায় যে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, সে নিজেও জানে না যে সে আসলে কোভিড ইনফেক্টেড কিনা। এটা সে নিজেও হয়তো জানে না, সে হয়তো চেম্বারে চলে আসছে ট্রিটমেন্ট করার জন্য। তো আবার অনেকে আছে যে মিথ্যা কথা বলে আসছে। আমার ক্ষেত্রে এরকম একটা হয়েছে, গল্পটা আমি আসতেছি পরে। এটা গত বছর কুরবানি ঈদের সময় আমি আসতেছি গল্পটা। তো আমরা যেটা করি, পেশেন্ট যখন আমাদের ভিতরে এন্ট্রি নেয়, এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আমাদের যে রিসিপশন ডেস্ক আছে, সেই রিসিপশন ডেস্কে প্রথমে পেশেন্ট দাঁড়ানোর সাথে সাথেই তাকে ন্যানো স্টিম যে গান আছে আমাদের ওখানে আমরা একটা লিকুইড ইউজ করি, সেটা হচ্ছে ভাইরোসিড। এটা মোস্ট কমন একটা লিকুইড। এটা বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের সব বিশ্বের বড় বড় দেশে এই লিকুইডটা ইউজ করতেছে। তো ভাইরোসিড নামে পাওয়া যায় এটা। এটা আমরা পানির সাথে মিশাই, এটা ওই ন্যানো স্টিম গ্রাম দিয়ে ওই গান দিয়ে পুরো বডিকে তারা চোখ মুখ ছাড়া পুরো বডিতে আমরা তাকে স্প্রে করি। এরপরে তাকে আমরা থার্মোমিটার দিয়ে তার বডি টেম্পারেচারটা চেক করি। এরপরে আমাদের ওখানে একটা বেসিন আছে, বেসিনে তাকে হ্যান্ড ওয়াশ দিয়ে তার হাতটা আমরা ধোয়াই নিই। নিয়ে তাকে আমরা ওয়েটিং রুমে তাকে বসাই।
এরপরে আমাদের প্রিকশনটা পরে বলছি। এরপরে পেশেন্ট যখন ওই ওয়েটিং রুম থেকে আমাদের চেয়ার সাইডে আসে, চেয়ারে আসার পরেই সর্বপ্রথম আমরা যেটা করি তার মাস্কটা তার মুখ থেকে রিমুভ করায় আমরা 1% ভায়োডিন যে মাউথ ওয়াশ আছে সেই মাউথ ওয়াশ পানির সাথে মিক্সড করে আমরা তাকে প্রথমে একবার কুলকুচি করাই দিই। এরপরে আমরা ওরাল ক্যাভিটিতে তার ডায়াগনোসিস করি, তারপর ট্রিটমেন্ট করি এবং পেশেন্টের সেফটিগুলো পয়েন্টগুলো আগে বলছি। এরপর যেটা আমরা করি, পেশেন্টের যখন কাজ হয়ে যায়, তো আমাদের ২টা ইউনিট, ২টা রুম, আলাদা রুম। তো আমরা যেটা করি এই কোভিডের সময় যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে প্রত্যেক 45 মিনিটস পর পর আমরা পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিই। এক সময় ২টা পেশেন্ট যাতে আমাদের চেম্বারে না আসে এটা আমরা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি, যাতে একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের ওয়েটিং রুমে ক্রস ইনফেকশনটা না হয়। এটা আমরা একটা চেষ্টা করি। আর একটা পেশেন্ট যখন আমাদের রুম থেকে কাজ করে চলে যায় তখন আমরা ওই সেম ভাইরোসিড স্প্রেটা দিয়ে পুরো ডেন্টাল চেয়ারটাকে আমরা ক্লিন করে নিই এবং আমাদের ২টা ওটিতে যে ২টা রুম, ২টাতেই আমরা আল্ট্রাভায়োলেট রে লাইট লাগিয়ে রেখেছি। সেখানে আমরা ১৫ থেকে ২০ মিনিট প্রত্যেকটা পেশেন্ট চলে যাওয়ার পরে একটা লাইটটা অন করে দিই। যদি কোনো জার্ম থাকে সেগুলো ইউভি লাইট দিয়ে কিল হয়ে যায়। ততক্ষণে আমরা সেকেন্ড ইউনিটে ওটি 2 তে তখন আমরা নেক্সট পেশেন্টটা দেখি। এটা হলো পেশেন্টের প্রিকশন। পেশেন্টকে আমরা এইভাবে মেনটেন করছি। আর আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমরা সর্বপ্রথম তো প্রথম যখন গত বছর মার্চ এপ্রিলে যখন আমাদের করোনাটা প্রথম বাংলাদেশে আসলো, যখন মানুষ খুবই বেশি ভয় পায় এটাকে নিয়ে, তখন আমরাও একদম ফুল পিপিই পড়তাম না তা না, ফুল পিপিই পরে আমরাও কাজ করতাম। কিন্তু দেখা যায় যে পিপিই পরে কাজ করাটা খুব কষ্ট হয়ে যায়। সেই বিকাল 4টা থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত পিপিই পরে থাকাটাও কষ্ট। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, আমরা যে মাস্ক পরি এখানের কারণে এই চোখের এখানে এমনভাবে ঘোলা হয়ে যায়, ভিজুয়ালাইজেশনের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখা যায় বারবার আমাকে মাস্ক খুলতে হয়, পিপিই খুলতে হয়, ফেস শিল্ড খুলতে হয়। তো এই কারণে আমরা দেখতেছি যে যেহেতু করোনাটা স্যালাইভা দিয়ে ড্রপলেস, আমাদের রুমে এসি চলছে, এটা ইয়ারবন দিয়ে যদি আমার ভিতরে চলে আসে তাহলে তো আমি বারবার মাস্ক খুলে আমার আসলে কোনো লাভ হচ্ছে না। তো আমার বডি দিয়ে তো এন্ট্রি হওয়ার কোনো কিছু নাই, মানে পিপিইটা যে আমাকে, আমার বডি দিয়ে তো করোনা ঢুকবে না। আমার যে সোর্স হচ্ছে আমার চোখ, আমার নাক, আমার কান। সো আমার এই 3টা পার্ট আমাকে আগে কভার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ওখানে গিয়ে আমরা পুরো বডিতে একটা অ্যাপ্রন করে নিই। এরপরে আমরা ডাবল মাস্ক ইউজ করি। আমরা সাধারণত দেখা যায় যে KN95 মাস্কটা ইউজ করি। নিচে আমরা সার্জিক্যাল মাস্ক পরে উপরে KN95 মাস্ক অথবা N95 মাস্কটা পরে থাকি। আর অবশ্যই আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, এই ওরাল ক্যাভিটিতে কাজ করার জন্য আমার কাছে মনে হয়েছে যে ফেস শিল্ডটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফেস শিল্ডটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা বোঝা যায় যখন একটা পেশেন্টের কাজ করার পর ফেস শিল্ডটা আমরা খুলে ফেলি, তখন যে স্যালাইভার ড্রপলেটগুলো এসে ফেস শিল্ডের গায়ে পড়ে থাকে, তখন আমরা বুঝতে পারি যে এটা যদি না পড়তাম তাহলে এইটা হয় আমার মাস্কে আসতো। কারণ মাস্কে যখন আমি হয়তো আমাকে গ্লাস পরতে হতো তাহলে। তো সেই ক্ষেত্রে যদি কেউ গ্লাস না পরে তাহলে ডাবল মাস্ক এবং ফেস শিল্ডটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এইরকমভাবেই করছি। এখন বাকিটা পুরোটা আল্লাহ ভরসা। আর চেষ্টা চলছে এভাবেই যাতে নিজেরা এবং পেশেন্ট দুজনকেই আমরা সেফ সাইডে ট্রিটমেন্ট দিতে পারি এবং পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারি। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার, এই তো গেল রহমান ডেন্টাল কেয়ারের গল্প। এখন স্যার আপনার কাছ থেকে শুনবো, আমি যতদূর জানি আপনার তো হচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স মালয়েশিয়াতে এমএসসি শেষের দিকে আর কি। তো স্যার আমি জানতে চাবো বাংলাদেশে ডেন্টিস্ট্রিতে কি কি অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, এবং আপনি যেহেতু অ্যাব্রোডে ট্রিটমেন্ট দিয়েছেন বা ওখান থেকে শিক্ষা নিয়েছেন, তো ওই দেশে কিভাবে ট্রিটমেন্ট করে অ্যাকচুয়ালি। আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন তোমার। সর্বপ্রথম যেটা আমি বলবো যে হ্যাঁ, আমার এমএসসি অলমোস্ট শেষ, একদম লাস্ট স্টেজে। এতদিন শেষ হয়ে যেত যদি করোনা না থাকতো। তো অ্যাকচুয়ালি আমি থিসিস জমা দিয়ে দিয়েছি, আমার থিসিসের ভাইভাটা শুধু বাকি আছে। তো এটা এখন ওই দেশে এন্ট্রি বন্ধ হয়ে থাকার কারণে আমরা চলে আসছি। এন্ট্রিটা এখন বন্ধ, এখন জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে শুধু ভাইভাটা বাকি আছে। তো ভাইভাতে এখন লং কিউ হয়ে আছে। তো এই মাসের শেষেই মোস্ট প্রবলি আমার ভাইভাটা শেষ হয়ে গেলে আমার কোর্সটা শেষ হয়ে যাবে। এখন আসছি ট্রিটমেন্ট বলতে আমি পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির উপরে এমএসসি করলাম। সো আমি যদিও ওখানে আমি
পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের যে প্রফেসররা ছিলেন তারা অনেক বেশি কোঅপারেটিভ। প্রথমেই বলে নিই যে আমি যে বর্তমানে ইউনিভার্সিটিতে পড়েছি, ইউনিভার্সিটি অফ সায়েন্স মালয়েশিয়া, তো এই ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এখন 43। সো অনেক হাই র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ আমি ওখানে থেকে পড়াশোনা করতে পারার। তো এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে প্রথমেই বলে নিই যে মালয়েশিয়া যদিও আমাদের খুব কাছাকাছি দেশ, কিন্তু ওরা অ্যাডভান্স টেকনোলজি সব কিছুতে অনেক আগায় চলে গেছে, অনেক আগায় চলে গেছে। একটা সময় ছিল মালয়েশিয়া থেকে স্টুডেন্ট আসতো বাংলাদেশে পড়তে, মেডিকেলে এমনও আছে যে বাংলাদেশে আসতো মেডিকেলে পড়াশোনা করতে। কিন্তু এখন বাংলাদেশ না, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে এবং ইউরোপিয়ান কান্ট্রি থেকেও দেখা যায় যে মালয়েশিয়ায় পড়াশোনা করতে আসতেছে, বিকজ অফ তাদের এডুকেশন লেভেলটা এত হাই হয়ে গেছে। তো আমি যেহেতু পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে এমএসসি করছি, সো পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে আমি কিছু বাংলাদেশের ট্রিটমেন্টে শেয়ার করি। যেমন বাংলাদেশে, সত্যি কথা বলতে বাংলাদেশে সব ধরনের ট্রিটমেন্ট এখন হয়। কোনোভাবেই বাংলাদেশ, আমি বলবো যে ডেন্টাল ট্রিটমেন্টে কোনোভাবেই পিছিয়ে নেই, কোনোভাবেই পিছিয়ে নেই। হ্যাঁ, হয়তো কোনো জিনিস ওরা 2 বছর আগে শুরু করেছে, কিন্তু আমরা 1 বছর পরে শুরু করলাম, কিন্তু শুরু হয়ে গেছে। এমন না যে বাংলাদেশে সেই ট্রিটমেন্ট হয় না, বাংলাদেশেও সব ধরনের ট্রিটমেন্ট হয়। বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে যে আমি নর্মাল যে ট্রিটমেন্টগুলো আছে, এগুলো ট্রিটমেন্ট তো সব জায়গায় হয়। বাংলাদেশেও যে আমরা যেটা দেখতাম, তো মোস্ট একটা ট্রিটমেন্টের কথা বলি, যেমন বাচ্চাদের ক্ষেত্রে ওখানে মোস্ট বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত আমাদের ক্লিনিকগুলোতে, বাংলাদেশের প্রাইভেট চেম্বারগুলো যেগুলোতে, এগুলোতে আমরা বাচ্চা পেশেন্ট ম্যানেজমেন্ট করাটা কিন্তু একটু খুব ডিফিকাল্ট। আমি একটু আগে এই কথাটা স্কিপ করে চলে গেছি, বলছিলাম যে আমাদের 2 ধরনের পেশেন্ট হয়। তো বাচ্চা পেশেন্ট ম্যানেজমেন্ট করা কিন্তু সবসময় একটা চ্যালেঞ্জিং। আর বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে ওদের সাথে যতটা পোলাইটলি তুমি ইউজ হবা, ওরা ততটাই কোঅপারেটিভ হবে তোমার সাথে। তো স্বাভাবিক কথা, ও একটা বাচ্চা কোনোভাবেই একটা ডেন্টাল চেয়ারে আসতে চাবে না, সে ভয় পাবে। তো সেই ক্ষেত্রে কিছু বিহেভিয়ার ম্যানেজমেন্ট টেকনিক আছে। এই বিহেভিয়ার ম্যানেজমেন্ট টেকনিকগুলো যদি আমরা ফলো করি, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাদের কাজ করা খুব ইজি। যেমন আমি তোমাকে কিছু বিহেভিয়ার ম্যানেজমেন্ট টেকনিকের কথা বলি। এইটা অ্যাকচুয়ালি যদি তুমি ডিফারেন্সিয়েট করতে চাও, তাহলে বিহেভিয়ার ম্যানেজমেন্ট টেকনিক 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। তো নন ফার্মাকোলজিক্যালের মধ্যে সর্বপ্রথম যেটা সব জায়গায় সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে টেল শো ডু। তো এই নামটার সাথে আমরা ডেন্টিস্টরা সবাই খুব পরিচিত। তো আমরা আসলে এই জিনিসগুলো যদি বাচ্চাদের সাথে করি, একটা বাচ্চা পেশেন্ট আসলে যদি তাকে একটা জিনিস, আমি ওকে আগে ওর সাথে গল্প করতে হবে। টেল দ্যাট মিনস তাকে আগে বলবো যে ওকে আমি কি করতে চাচ্ছি। সর্বপ্রথম এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা বাচ্চাকে আমরা যে ট্রিটমেন্টই করি না কেন, তাকে আগে সেই জিনিসটা বলতে হবে, তাকে সেটাকে দেখাতে হবে, দ্যাট মিনস শো, এবং তারপর এটা করতে হবে, দ্যাট মিনস ডু। তাহলেই সে তোমার সাথে কোঅপারেটিভ হবে। এছাড়াও যদি তুমি আরো কিছু অ্যাডভান্স টেকনোলজি চিন্তা করো, যদি আরো কিছু বিহেভিয়ার ম্যানেজমেন্ট টেকনিক চিন্তা করো, যেরকম একটা অডিও ভিজুয়াল ডিস্ট্রাকশন আছে, ডিস্ট্রাকশন একটা একটা ভিআর বক্স যদি হয়, এই ভিআর বক্সের মধ্যে তুমি বাচ্চা যে ধরনের কার্টুন পছন্দ করে বা যে ধরনের মুভি পছন্দ করে, সেই ধরনের মুভি বা কার্টুন ওই ভিআর বক্সে তোমার মোবাইল থেকে তুমি অন করে ওই বাচ্চাটার কপালে এরকম গ্লাসের মতো তুমি লাগাই দিতে পারো। আমরা চেম্বারে এটা এখন ইউজ করি, ভিআর বক্স। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওর পছন্দ অনুযায়ী কার্টুন বা ওর পছন্দ অনুযায়ী জিনিসগুলো দেখতে পায়, তখন সে তোমাকে কনসেন্ট্রেট করতে দেয় তার দিকে, যে ঠিক আছে আঙ্কেল কাজ করুক বা এরকম করুক, তাহলে ব্যথা পাবো না, এই ধরনের কথা তাকে বলতে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এখানে ফার্মাকোলজিক্যাল যে অ্যাপ্রোচগুলো সাধারণত, এখানে আমি একটা যেটা কথা বলছি যে এখানে মালয়েশিয়াতে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচটা খুব বেশি, এবং ওখানকার পেশেন্টের গার্ডিয়ানরা, বাচ্চার গার্ডিয়ানরাও এটাতে খুব বেশি কোঅপারেটিভ, তারা এটা করতে চায়। সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড ইনহেলেশন, যেটা আমরা লাফিং গ্যাস বলি, নাইট্রাস অক্সাইড যেটা আমি পরিচিত। তো এইটা আমি যেখানে কাজ করতাম, আমার যে ইউনিটটা ছিল, আমার চেয়ারের সাথেই নাইট্রাস অক্সাইড ইনহেলেশনটা ফিক্সড করা ছিল। ওটা একদম চেয়ারের সাথেই ফিক্সড করা থাকে প্রত্যেকটা ইউনিটে। এখানে পেডিয়াট্রিক যতগুলো ইউনিট আছে সবগুলোর সাথেই নাইট্রাস অক্সাইড ইনহেলেশন ফিট করা থাকে। তো বাংলাদেশে এই ট্রেন্ডটা নাই। একটা দুটো হসপিটালে শুধুমাত্র এই নাইট্রাস অক্সাইড ইনহেলেশন। নাইট্রাস অক্সাইড ইনহেলেশনের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যদি কোনো হ্যান্ডিক্যাপ পেশেন্ট থাকে, বা হ্যান্ডিক্যাপ পেশেন্ট বলতে যে পেশেন্টগুলো আনকোঅপারেটিভ, সব হ্যান্ডিক্যাপ পেশেন্টকেই আমরা নাইট্রাস অক্সাইড ইনহেলেশন দেই না, কিছু হিস্ট্রি লাগে আমাদের সেই ক্ষেত্রে।
তবে যে পেশেন্টগুলো আনকোঅপারেটিভ সেই পেশেন্টগুলোকে নাইট্রাস অক্সাইড ইনহেলেশন দিয়ে খুব সুন্দর করে তাকে কাজ করা সম্ভব। তো এইটা একটা খুব মানে এই জিনিসটা আমি বাংলাদেশে খুব মিস করি। আমার চেম্বারে আমি খুব চেষ্টা করব এবং চেষ্টা করছি যে হয়তো এই করোনা কোভিড সিচুয়েশন পার হয়ে গেলে বাচ্চাদের জন্য এরকম একটা ইউনিট খুলে নাইট্রাস অক্সাইড ইনহেলেশন আমার চেয়ারের সাথেই আমি সেট আপ করার জন্য। তো এই জিনিসটা যেমন এখানে অনেক আনকোঅপারেটিভ পেশেন্ট দেখা যাচ্ছে যে আমরা অনেক চেষ্টা করে অনেক সময় পারি না। দেখা যায় প্রথম সেটিংয়ে শুধু তাকে শুধু চেম্বারে সবকিছু ঘুরায় আমরা দেখায় ফেরায় নিয়ে পাঠাই দিই। সেকেন্ড সেটিংয়ে হয়তো আমরা কাজ করি। তো এই ক্ষেত্রে যদি নাইট্রাস অক্সাইড ইনহেলেশন আমার থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমি হয়তো ফার্স্ট সেটিংয়েই আমি এই কাজগুলো করে ফেলতে পারতাম। এক সেকেন্ড হচ্ছে লেটেস্ট বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য যেগুলো আছে, যেমন ধরো কোনো হ্যান্ডিক্যাপ পেশেন্ট, যে পেশেন্টগুলো দাঁতে একটা ক্যারিজ হয়েছে কিন্তু ধরো ১ বছর বা ২ বছর পরে এই দাঁতটা ডেসিডুয়াস টিথ এই দাঁতটা পড়ে যাবে। এখন ওই বাচ্চার মুখে ক্যারিজটা কিন্তু হ্যান্ডপিস দিয়ে রিমুভ করাটা খুবই ডিফিকাল্ট। সে কাজ করতে দিবে না, সে হাঁ করবে না, সে কাজ করতে দিবে না, হ্যান্ডপিসের শব্দে সে ভয় পাবে, সে নড়বে, সেটাতে তার বিভিন্ন জিহ্বা বা গাল কেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কারণ হ্যান্ডপিসটা খুবই জোরে ঘোরে আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা এক ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করি এখন, সেটাকে এসডিএফ বলে। দ্য এসডিএফ হচ্ছে সিলভার ডায়ামন্ড ফ্লোরাইড। তো এসডিএফ আমি আমার চেম্বারে আরও ৩ বছর আগে থেকে এটা ইউজ করি। এটা ইন্ডিয়ান একটা কোম্পানি। তো ওদেরটাই আমি এসডিএফটা ইউজ করি। এটা হচ্ছে তোমার একটা দাঁতে যে ক্যাভিটি একটা ক্যারিজ আছে, ক্যারিজটা যদি নার্ভ পর্যন্ত ইনভলভ না হয়, যদি এটা ডেন্টিন পর্যন্তও যায় কোনো সমস্যা নাই, যদি নার্ভ ইনভলভ না হয়ে থাকে তাহলে শুধু তুমি এরকম একটা হ্যান্ডিক্যাপ বা আনকোঅপারেটিভ পেশেন্টের শুধুমাত্র এক্সকাভেটর দিয়ে যতটুকু ক্যারিজ রিমুভ করতে পারো। তবে খেয়াল রেখো যে এই বয়স দাঁতটা হয়তো ২ বা ৩ বছর সর্বোচ্চ এর মধ্যেই পড়ে যাবে। তাহলে সেই দাঁতে যদি আমরা একটা কোটিং সিলভার ডায়মন্ড ফ্লোরাইড দিয়ে দিতে পারি তাহলে ক্যারিজটাকে ও স্টাপ করে দিবে, ক্যারিজটা আর প্রোগ্রেস হবে না। এই ২ বছর বা ৩ বছরের জন্য এই দাঁতের ক্যারিজটা আর এক্সটেনশন হবে না। তো আমরা এসডিএফ করে দিয়ে আমরা একটা পার্মানেন্ট ফিলিং করে দিতে পারি। যদি ব্রোকেন টিউথ হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে স্টেনলেস স্টিল ক্রাউন আছে, এখন জিরকোনিয়াম ক্রাউন চলে আসছে, জিরকোনিয়াম ক্রাউনটাও বাচ্চাদের ক্ষেত্রে করা হয়। এবং আমি আরেকটা জিনিস তোমাকে শেয়ার করি, বা আমরা যে বর্তমানে রোটারি যে রুট ক্যানেল করি যে এন্ডোমোটর দিয়ে, আগে তো ম্যানুয়ালি করতাম, এখন অনেক আগে থেকেই আমরা প্রায় ৮-৯ বছর আগে থেকেই আমরা এন্ডোমোটর দিয়ে রুট ক্যানেল করে থাকছি। এই ক্ষেত্রে পেশেন্টের সেটিং অনেক কম হয় এবং কাজের পারফেকশন অনেক বেশি আসে। তো বাচ্চাদের ক্ষেত্রেও আমরা এন্ডোমোটর ইউজ করতে পারি। বাচ্চাদের টুথের লেন্থ যেহেতু ছোট থাকে, তো বাচ্চাদের জন্য ছোট সাইজের একদম ফাইল পাওয়া যায় এন্ডোমোটরের জন্য, সেগুলো দিয়েও আমরা পালপেক্টমি করতে পারি। এবং জিরকোনিয়া ক্রাউন যেটা আমি একটু আগে বললাম যে হয়তো সামনে দাঁতের ক্ষেত্রে আগে আমরা করতে পারতাম না, মেটাল ক্যাপ করলে ডিসকালার দেখতে ভালো লাগতো না, সাধারণত পোস্টেরিয়রটিতেই আমরা মেটাল ক্যাপ করতাম। কিন্তু যদি জিরকোনিয়া ক্রাউন যদি সামনের দাঁতের ক্ষেত্রেও ভেঙে যায়, যদি নার্সিং বোতল ক্যারিজ হয়ে দেখা যাচ্ছে একটা ৩ বছর বয়সে একটা বাচ্চার সামনের ৪টা দাঁত অর্ধেক নষ্ট হয়ে গেছে, তো ৬ বছর বা ৭ বছর পর্যন্ত এই দাঁতগুলোকে তার ওরাল ক্যাভিটিতে রাখার জন্য আমরা জিরকোনিয়া ক্রাউন করতে পারি। একদম টুথ কালার ম্যাচিং করে আমরা এই ক্রাউনগুলো প্রিমেড থাকে একদম, এগুলো জাস্ট খালি তুমি দাঁত দুধের সাথে অ্যাডজাস্ট করে এই জিনিসগুলো লাগাই ফেলতে পারো। তো এগুলোই আর কি আসলে এগুলো বাংলাদেশেও আছে, মালয়েশিয়াতে হয়তো কিছুদিন আরও আগে আসছে, বাংলাদেশে একটু পরে আসছে, কিন্তু একই ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশেও হয়, মালয়েশিয়াতেও হয়। ইমপ্ল্যান্ট বাংলাদেশেও হচ্ছে, অনেক বছর আগে থেকে হচ্ছে, মালয়েশিয়াতেও প্রচুর ইমপ্ল্যান্ট হচ্ছে। বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট যেগুলো আছে এগুলো বাংলাদেশে, সব ধরনের ট্রিটমেন্টই বাংলাদেশে আছে। খুব একটা পার্থক্য যে আমরা পাইছি এরকম কিছু না। তবে হ্যাঁ, সর্বপ্রথম মানে যে জিনিসটা আমরা অনেক বেশি পিছায় আছি আমার কাছে মনে হয়েছে এখানে পড়তে গিয়ে, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ক্লিনিক্যালি ইনভলভ, আমরা ক্লিনিক্যাল কাজ নিয়ে ব্যস্ত। আমরা কতগুলো রুট ক্যানাল করছি, আমরা কতগুলো অর্থোডন্টিক কাজ করছি, আমি কতগুলো ক্যাপ করছি, আমি কতগুলো অ্যাস্থেটিক ফিলিং করছি, এগুলো নিয়ে আমাদের কম্পিটিশনটা বেশি। কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে আমার কাছে মনে হয়েছে যে তারা এই জিনিসগুলোর সাথে সাথে পাবলিকেশন এবং রিসার্চ নিয়ে তারা খুব বেশি ইন্টারেস্টেড। মানে একটা জিনিস তুমি করছো, এটা আসলে কতটুকু অথেন্টিক। আমি একটা ট্রিটমেন্ট করেই গেলাম শুধু, আসলে এটার ফিডব্যাক আমি জানি না। আমি একটা ট্রিটমেন্ট করছি, আজ থেকে সাপোজ আমি ১১ বছর ধরে প্র্যাকটিস করি, ১১ বছর আগে আমি যে পেশেন্টের রুট ক্যানালটা করেছি, এখন ওই পেশেন্ট আমার কাছে আজকে আসেনি। এখন আসলে ওই কাজটা কি আমার সাকসেস হয়েছে
না সাকসেস হয়নি, সে সাকসেস হয়নি দেখে সে অন্য জায়গায় চলে গেছে, আমি কিন্তু কোনো ডাটা আমার কাছে নাই, আমার কাছে সেই প্রিভিয়াস কোনো হিস্ট্রিও নেই, ওই মেন্টালিটি বা ওইভাবে আমাদের এই দেশে গড়ে ওঠেনি এখনো, সত্যি কথা বলতে। কিন্তু ওরা এই যে যে কোনো একটা জিনিসে একটা অথেন্টিক সোর্স, একটা পাবলিকেশন, একটা রিসার্চ, এই জিনিসগুলোর সাথে ওরা খুব বেশি জড়িত, এবং ওখানে ওরা এই জিনিসগুলোই বেশি জিজ্ঞাসা করে যে তোমার কয়টা পাবলিকেশন আছে, স্কোপাস ইন্ডেক্স বা বড় বড় জার্নালগুলো তোমার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, বড় বড় জার্নালগুলো তোমার তোমার পাবলিকেশনটাকে সাইট করছে কিনা, এইটাকে ওরা খুব বেশি হাইলাইট করে। এবং যার সিভিতে এই ধরনের পাবলিকেশন বেশি, তার সিভি তত বেশি রিচ বাইরের দেশে। আপনার তো একটা পাবলিকেশন আছে স্কোপাসে, আমি হ্যাঁ, আমার যতদূর জানি। পাবলিকেশন কয়েকটা হয়েছে, কিন্তু আমাদের ওই ওখানে মালয়েশিয়াতে আমাদের ডিগ্রি রিকোয়ারমেন্টের মধ্যেই একটা নিড ছিল, সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই একটা স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন করতে হবে। তো আলহামদুলিল্লাহ সেটা আমি অলরেডি করে ফেলেছি অনেকদিন আগেই। তো এছাড়াও আরও কয়েকটা জার্নালে পাবলিকেশন বেশ কয়েকটাই করেছি আমি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব, তোমরা সহযোগিতা করবা, তাহলে আরো অনেক ধরনের ভালো ভালো পাবলিকেশন করা যাবে দেশে। ইনশাআল্লাহ। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে লাস্টে একটা কোশ্চেন নিব। মনিকা হোর জানতে চেয়েছেন, আমার কিছুদিন খাবার চিবাতে গেলে কানের কাছে মনে হচ্ছে চোয়াল আটকে যাচ্ছে, হালকা ব্যথা হচ্ছে, 4-5 বছর আগে দুটো আক্কেল দাঁত তোলা হয়েছে। আচ্ছা, আপনার আক্কেল দাঁত সাধারণত আমাদের মুখে চারটা হয়। আপনি কোন দুটো দাঁত ফেলিয়েছেন এটা আমি তো বুঝতে পারছি না। চার, মাড়ির উপরে দুটো থাকে আক্কেল দাঁত, নিচে থাকে দুটো আক্কেল দাঁত, এই টোটাল চারটা আক্কেল দাঁত হয়। তো আপনি যেটা করতে পারেন এখন সেটা হচ্ছে যে যেহেতু 4-5 বছর আগে ফেলিয়েছেন, সেটার কমপ্লিকেশন এত বছর পরে হওয়ার পসিবিলিটি খুব কম। যদি ওই সময়ে যদি কোনো ধরনের ইনজুরি হয়ে থাকতো, কোনো নার্ভ ইনজুরি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছুদিনের মধ্যেই সেই কমপ্লেনটা হয়তো পেয়ে থাকতেন। তো যেহেতু 4-5 বছর হয়ে গেছে, তো ওই কমপ্লিকেশনটা এত বছর পরে হওয়ার পসিবিলিটি খুবই কম। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আহ, একটা ওপিজি করে দেখতে পারেন, যেটা অর্থোপেন্টোমোগ্রাম, বড় একটা এক্স রের কথা বলছি। এই এক্স রে করে আপনি দেখতে পারেন যে আপনার বাকি দুটো আক্কেল দাঁত দুটোর পজিশনটা কি, সেই দাঁত দুটো কি আপনাকে ডিস্টার্ব করছে না। এটার একটা পসিবিলিটি থাকতে পারে যে ওই আক্কেল দুটো দাঁত, আরও যে দুটো রিমেইনিং টুথ আছে সেখান থেকে আপনার কমপ্লেন আসতে পারে। অথবা যদি আপনার টিএম জয়েন্ট ডিসফাংশন যদি কোনো প্রবলেম থাকে, পেইন ডিসফাংশন সিনড্রোম যেটি বলি আমরা, যে এখানে হাঁ করলে শব্দ হয় কিনা, বা আপনি কোনো সময় অনেক জোরে হাসতে গেলে বা এরকম বড় মুখ হাঁ করলে কোনো সময় লক হয়ে যায় কিনা, যদি এরকম থাকে তাহলে আপনি একজন ডেন্টিস্টের শরণাপন্ন হন। তাহলে সে আপনার এখানে টিএম জয়েন্টে কোনো ডিসলোকেশন, কোনো প্রবলেম আছে কিনা সেটাও সে চেক করে দিবে। আর আপনার একটা এক্স রে করে আপনার আরও দুটো আক্কেল দাঁত রিমেইনিং আছে কিনা, যেটা থেকে ব্যথা হওয়ার পসিবিলিটি হয়, সেই দুটো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা সলিউশন করে দেবে। স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দাঁতের ব্যথা ও মাড়ির রোগ হলে করণীয়। আপনারা যারা লাইভে পরে জয়েন করেছেন তারা আমাদের কনসেল লিমিটেডের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এই অনুষ্ঠান ছাড়াও আমাদের বিগত যে লাইভগুলো ছিল ওখানে দেয়া আছে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, এখন লাস্টে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের জন্য এটাই বলবো, সেটা হচ্ছে আমরা সবাই খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে পার করছি। আল্লাহ তাআলা সবাই আমাদেরকে ভালো রাখুক। সবাই সাবধানে থাকেন, মাস্ক পরেন, বাইরে গেলে বাসায় এসে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করেন। যতটা নিজেকে সেফ রাখতে পারবেন, নিজে ততটা ভালো থাকবেন, আপনার পরিবার ততটা ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের শেষের দিকে কিন্তু আমাদের অনেক অ্যাপ্রিসিয়েশন মূলক কমেন্টস এসেছে, যেগুলো না পড়লেই নয়। আমি কয়েকজনের কমেন্ট নিচ্ছি। মিনহাজ নিজামি ভাইয়া লিখেছেন, ইম্পর্টেন্ট ইনফরমেশনস, থ্যাঙ্কস ফর শেয়ারিং। নিহার তাহাবাসুম লিখেছেন, থ্যাংক ইউ স্যার ফর ইউর হেল্পফুল ইনফরমেশন। নিহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।
জান্নাতারা নিপা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভাইয়া। মনিরা খানম ম্যাডাম লিখেছেন, সত্যি কথা বলতে আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা পরবর্তীতে কি ধরনের অনুষ্ঠান দেখতে চান আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের সমস্যা অনুযায়ী প্রোগ্রাম অ্যারেঞ্জ করার ট্রাই করব। লাস্টে একটা গল্প বলে অনুষ্ঠানটা শেষ করব। সেটা হলো, জাপানের মানুষের মধ্যে একটা প্রবাদ আছে, সার্বিক সুস্থতার জন্য 80 বছর বয়সে কমপক্ষে 8টি সুস্থ দাঁত সংরক্ষণ করতে হবে। আজকে স্যারের আলোচনার মাধ্যমে যেটা বারবার উঠে আসছে সেটা হলো যে আমরা যেন সচেতন হই এবং আমরা আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা যেন একজন ডেন্টিস্টের কাছে গিয়ে নিই। এবং বর্তমানে কোভিড জটিলতার সাথেও মুখের স্বাস্থ্য রক্ষার বিষয়টা খুব জোরসড়ো ভাবে উঠে আসছে। তাই আমাদের মুখের স্বাস্থ্য রক্ষার বিষয়টা বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।